ঠিক আছে ম্যাডাম, আপনি বরং আপনার কর্তার সঙ্গে হানিমুন করুন, আমি বরং আমার বন্ধুদের সঙ্গে কোথাও ঘুরে আসি। দাঁড়াও, দেখাচ্ছি মজা। কালিম্পং একবার পৌঁছাতে দে, তোদেরকে আমরা পাত্তাই দেব না। রাধিকাকে নিয়ে কাছাকাছি সুন্দর জায়গাতে বেপাত্তা হয়ে যাবো। দূর, থামবি তোরা? তাড়াতাড়ি জিনিসগুলো গুছিয়ে নিয়ে ট্রেনে উঠতে হবে তো, নাকি? ট্রেন তো এখানে বেশিক্ষণ দাঁড়াবে না। সারাটা জীবন ধরে ধর্মের নামে কপালে তিলক কেটে রেখে অনেক অধম্য দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলুম। 3 কাল গিয়ে এককালে বয়স ঠেকেছে। ঈশ্বরের সামনে গিয়ে যখন দাঁড়াবো মাথা নিচু করে, অন্তত অন্তত একটা পাপ আমি আটকাবো এই নিজের হাতে। তোর মতো নরপিশাচের পাপের প্রায়শ্চিত্ত এত সহজে হবার নয়। মুক্তিও এত সহজে তুই পাবি না। তোর মুক্তি তখনই সম্ভব যদি তোর প্রথম স্ত্রী তোকে মার্জনা করে। গপ্প ভাইবস অরিজিনালসে আজকের নিবেদন লেখিকা রশ্মিতা দাসের লেখা গল্প অব্যক্ত অনুতাপ। রশ্মিতা দাস একজন বিএসসি গ্র্যাজুয়েট ও কম্পিউটার ডিপ্লোমাধারী, যিনি ব্যাঙ্গালোরে বসবাস করেন। ছোটবেলা থেকেই তার লেখার প্রতি গভীর আগ্রহ থাকলেও জীবনের প্রতিকূলতার কারণে তিনি লেখালেখি থেকে দূরে ছিলেন। এখন নতুন করে কলম ধরেছেন এবং পাঠকদের মন ছুঁয়ে যাওয়ার মতো গল্প তৈরি করতে চান। এই গল্পে এক সফল ডাক্তার সিঞ্জিনি তার বাবা মায়ের স্বপ্ন পূরণের পর বন্ধুদের সাথে পাহাড়ি এলাকায় ঘুরতে গিয়ে এক ভয়ঙ্কর সত্যের মুখোমুখি হয়। কি সেই নির্মম সত্য জানতে চান? তাহলে চলুন শুনে নিই আজকের গল্প লেখিকা রশ্মিতা দাসের অব্যক্ত অনুতাপ। গপ্প ভাইবস অডিও ড্রামা, গপ্পে জাগুক অনুভব। ডাক্তারি পাশ করে দেশে ফিরেছে সিঞ্জিনি। আজ নিরঞ্জন বাবুর জীবনে সবচাইতে খুশির দিন। চারপাশে সমস্ত বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সকলে আজ তাকে ধন্যি ধন্যি করছে। ছোট থেকেই খুবই মেধাবী ছিল সিঞ্জিনি। লেখাপড়ায় চিরকাল প্রথম হয়ে আসা সিঞ্জিনির ছোট থেকেই ডাক্তার হওয়ার ইচ্ছাটা প্রবল ছিল। কিন্তু একটা ছোট কোম্পানিতে কেরানি চাকরি করে নিম্ন মধ্যবিত্ত একটা ছোট পরিবার টেনে নিয়ে চলাটাই নিরঞ্জন বাবুর পক্ষে যথেষ্ট কষ্টকর ছিল। মেয়েকে ডাক্তারি পড়ানোর স্বপ্ন দেখাটা তার অর্থনৈতিক অবস্থার পরিপ্রেক্ষিতে বিলাসিতা ভাবাটাই হয়তো সমীচীন। মেয়ে চিরকাল লেখাপড়ায় সবাইকে পেছনে ফেলে এগিয়ে গেলেও নিরঞ্জন বাবুর পরিচিতরা তাকে এই পরামর্শই চিরকাল দিয়ে এসেছে। মেয়ে সন্তানকে বেশি পড়িয়ে লাভ কি? সেই তো পরের ঘরের হেসেল ঠেলার কাজেই লাগবে। লেখাপড়ার পেছনে টাকা খরচ না করে তাড়াতাড়ি ভালো পাত্র দেখে ওর বিয়েটা দিয়ে দাও। কিন্তু সেসব কথার তোয়াক্কা করার চিন্তার মধ্যে না গিয়ে তিনি তার সমস্ত পরিশ্রম ও চেষ্টা দিয়ে হলেও মেয়ের সিঁড়ি আরো উঁচু, আরো মজবুত করার চিন্তায় মন দিয়েছিলেন। কিন্তু সিঞ্জিনি এতটাই তুখোর আর মেধাবী ছাত্রী ছিল যে এর জন্য নিরঞ্জন বাবুকে খুব বেশি দুশ্চিন্তা করতে হয়নি। সিঞ্জিনি স্কলারশিপ পেয়ে ওই টাকায় পড়াশোনা অনেক দূর এগোয় এবং পরিশেষে পায় লন্ডনে গিয়ে ডাক্তারি পড়ার জন্য অর্থ সাহায্য। সেদিন বাবা আর মায়ের চোখে যে আশা আর স্বপ্নকে তিল তিল করে গড়ে উঠতে দেখেছিল সিঞ্জিনি, আজ তা পূর্ণতা পেল।
অনেক দিনের এক ক্লান্তিপূর্ণ অধ্যায়ের আজ এইভাবে শেষ হওয়াতে মনোরমা দেবীর খুশি যেন বাঁধ মানতে চাইছে না। অনেক চেনা পরিচিত মানুষের অনেক রকম তুচ্ছ তাচ্ছিল্য, অপমানের আজ তিনি যোগ্য জবাব দিতে পারবেন। বাবা মায়ের মুখে হাসি আর তৃপ্তি প্রশান্তি দেখে সিঞ্জিনীরও এবার মনে হলো এবার একটা ছোটখাটো অবসর যাপনের দরকার। আর তাছাড়া কদিন বাদেই দুর্গাপুজো। ওই সময়ে ওর কলকাতার সব বন্ধুরাই ছুটি পাবে। প্রতিদিনের কর্মব্যস্ততার মধ্যেই একটা সময় বের করে সিঞ্জিনীর কলেজের সব বন্ধুরা যখন বহুদিন বাদে এক জায়গায় এসে জড়ো হলো, তখনই প্রস্তাবটা সমীরই আনলো সকলের মধ্যে। এই শোন না, এ আসছে পুজোর ছুটিতে 3-4 দিনের ট্রিপে কোথাও সবাই মিলে ঘুরতে গেলে কেমন হয়? সমীরের এই প্রস্তাবটা লুফে নিল বাকি তিনজনই। রাধিকা অবশ্য একটু দোনমনা করছিল, কারণ কোনো একজনের সাথে একান্তে পুজোর দিনগুলো কাটাবে বলে ইতিমধ্যেই ওর সমস্ত পরিকল্পনা সারা হয়ে রয়েছে। ওর গাইগুই দেখেই ওর ব্যাপারটা বুঝে গেল সিঞ্জিনী। রাধিকার কাঁধে নিজের কাঁধটা দিয়ে আলতো করে ধাক্কা দিল সিঞ্জিনী। তারপর বলল, আমাদের ট্রিপে সৌরভদাকে নিয়ে গেলে বেশ ভালো হবে। যতদূর জানি এই জায়গাটা ফ্যামিলির সঙ্গে সৌরভদার আগেই ঘোরা আছে, আমাদের তাহলে গাইড করতে পারবে। ধ্যাত, তুই একটা ইডিয়েট। পুজোর ছুটিতে আগে থেকে ঘোরা কোনো জায়গায় সৌরভদা আমাদের সাথে ফের ঘুরতে যেতে রাজি হবে? অতি সন্ন্যাসীতে গাজন নষ্ট করে কি লাভ? আমরা তিনজনই তো ঠিক আছে। রাধিকার এই কথা শুনে মুচকি হেসে সিঞ্জিনী বলে উঠল, আরে যাবে যাবে, আলবাদ যাবে। সম্ভব হলে পুজোর সমস্ত পরিকল্পনা ক্যান্সেল করে হলেও সৌরভদা আমাদের সাথেই যাবে। বিশ্বাস না হয় তুই এক্ষুনি আমাদের এই প্ল্যানের ব্যাপারে সবটা জানিয়ে সৌরভদাকে একটা ফোন করে দেখ। রাধিকা সিঞ্জিনীর ডান হাতটা সবার অলক্ষ্যে চেপে ধরে চোখ কটমট করে তাকালো সিঞ্জিনীর দিকে। ওর এই কপট রাগে বিশেষ পাত্তা না দিয়ে সিঞ্জিনী রাধিকাকে তাড়া দিয়ে বলল, এখনই ফোন করে দেখ না, কি বলে? হ্যাঁ, এটা হলে একদিকে বেশ ভালোই হবে। দলে ছেলেদের দিকে পাল্লা ভারী হলে তবেই ট্যুর জমবে। তুই এখনই সৌরভকে ফোনটা করতো, কি বলে শুনি। রাধিকা কথা না বাড়িয়ে সৌরভের নাম্বার ডায়াল করতে ব্যস্ত হলো। ফোনটা হাতে নিয়ে সৌরভ তখন রাধিকাকেই ফোনটা সবে করতে যাবে, এমন সময় ফোনের স্ক্রিনে সশব্দে ভেসে উঠল অনন্যার নাম্বার। সৌরভ ফোন তোলার সাথে সাথেই প্রায় বাজ পাখির মতো সমীর ওর হাত থেকে ফোনখানা ছিনিয়ে নিয়ে বলে উঠল, এই দে তো। কি ভাইয়া, খুব ব্যস্ত হয়ে পড়েছো আজকাল? শুধু রাধিকাকেই অ্যাটেনশন দিলে হবে? এই এলেবেলেদেরকেও একটু পাত্তা কি দেওয়া যায় না? সমীরের মুখে এই কথাখানি শুনে রাধিকা বোধহয় আন্দাজ করতে পারল সিঞ্জিনী এতটা নিশ্চিত হয়ে ওকে ফোনটা কেন করতে বলেছিল। আচ্ছা, রাধিকা তাহলে এখন ডুবে ডুবে জল খাচ্ছে। সিঞ্জিনী সমীর এরা জানে, অথচ ও এখনো জানে না। মনে মনে বেশ একটু রেগেই গেল অনন্যা। ওদিকে সৌরভের কাছে ট্যুরের প্রস্তাব রাখার সাথে সাথেই ও নাকচ করে দিল, বলল, হবে না রে, এবছর পুজোর সব দিনই আমাকে পরিবারের সাথেই থাকতে হবে। আমি আগে থেকেই প্রতিশ্রুতিবদ্ধ। আগে বললে হয়তো ম্যানেজ করতে পারতাম। ওর এই কথা শোনা মাত্র সমীর বলে উঠল, বেশ, তুই তাহলে পরিবারের সঙ্গে পুজো এনজয় কর, আমরা তো যাচ্ছি ট্যুরে। আর হ্যাঁ, আমরা 4 জনই কিন্তু যাচ্ছি, মানে আমি, সিঞ্জিনী, অনন্যা আর রাধিকা। রাধিকাও পরিবার নিয়ে কিছু গল্পের স্ক্রিপ্ট লেখার তালে ছিল, কিন্তু সাপের হাঁচি বেঁধে চেনে। আমরা তোকে হাত পা বেঁধে আমাদের সাথে নিয়ে যাচ্ছি ট্যুরে। তোর যদি মত বদলায় 2-3 দিনের ভিতরে জানাস, বুঝলি? রাখি রে। সত্যি কি অপর্থ দাওয়াই। মাত্র 5 কি 7 মিনিটের মাথাতেই সমীরের ফোনে এলো সৌরভের ফোন। আচ্ছা ঠিক আছে, আমিও যাবো তোদের সাথে। বাবা মাকে অনেক কষ্টে রাজি করালাম। ট্যুরের সদস্য সংখ্যা 4 জন থেকে
5 জনে রূপান্তরিত হয়ে গেল। সিঞ্জিনী রাধিকার মাথায় আলতো চাটি দিয়ে বলল, কিরে, এবার আর কোনো কনফিউশন নেই তো? তাহলে আজকে ঘরে গিয়ে প্যাকিং ট্যাকিং শুরু করে ফেল। ধুস, তোরা পারিসও বটে, মহা উজবুক আছিস তোরা প্রত্যেক কটা। পারবো না আমি প্যাকিং করতে, সর, অষ্টমে যাব। লাল মুখখানা কোনো মতে আড়াল করে ও ধরফর করে উঠে চলে গেল বাথরুমের দিকে। মুচকি হেসে সিঞ্জিনী সমীরকে বলল, সমীর, আমাদের মোট 5 জনের টিকিটটা কিন্তু তুই করে রাখবি, বুঝলি? আমি নেটে সার্চ টার্চ দিয়ে দেখবো ওখানে হোটেল টোটেল কিরকম আছে। পারলে সৌরভদাকে একবার ফোন করে নেব না হয়। লাফিয়ে উঠে অনন্যা বলে উঠল, এই শোন, যাওয়ার পথে ট্রেনে কিন্তু আমরা বাইরে খাবো না। আমি ঘর থেকে পোলাও আর চিকেন কষা বানিয়ে আনবো। হ্যাঁ, আর সেই সাথে তোর ইউটিউবের চ্যানেলে আর একখানা রান্নার কন্টেন্টও দেয়া হয়ে যাবে। এক ঢিলে 2 পাখি। ফোড়ন কেটে বলল সমীর। হ্যাঁ, সবার ভালোর জন্য ভাবতে গেলে সেখানেও তো তুই শুধু ভেজাল খুঁজিস, বদমাইশ ছেলে কোথাকার। আর আমি কারোর জন্য কিছু ভাবতে যাব না, যা। বেগতিক দেখে সিঞ্জিনী অনন্যার পিঠ চাপড়ে বলে উঠল, আরে চড়ছিস কেন? সমীরকে তুই চিনিস না? ও তোর পিছনে লেগেছে। বাদ দিয়ে সব, আমি বরং ঘরে গিয়ে ল্যাপটপটা নিয়ে একটু বসি, সবটা ঠিকঠাক করি, বুঝলি? ষষ্ঠীর দিনেই রওনা দেব আমরা। ডান? ওয়াশরুম থেকে বেরিয়ে এসে রাধিকা সবার সাথে সোল্লাসে গলা মেলালো। ওকে, ডান। বেড়াতে যাওয়ার জায়গা হিসেবে ওদের প্রত্যেকেরই পাহাড়ি জায়গা সবচাইতে পছন্দের। তাই জায়গা পছন্দ করা নিয়ে ওদের মধ্যে কোনো দ্বন্দ্ব বা মতানৈক্য উদ্রেক হওয়ার প্রশ্নটা ছিল অবান্তর। জায়গা পছন্দ করা হয়ে গেল খুব অল্প সময়ের মধ্যেই। খুব ছোটবেলায় একবার বাবা মায়ের সাথে দার্জিলিং বেড়াতে গিয়েছিল সিঞ্জিনী। তখন তো মায়ের হুইল চেয়ারও ছিল না। কালিম্পংয়ে ওর আসা হয়নি আজ পর্যন্ত। যদিও এই জায়গাতে সৌরভ এই কিছুদিন আগেই সামার ভ্যাকেশনে ওর পরিবারের সাথে একবার ঘুরে গিয়েছে। সৌরভ বাদে বাকি 4 জনের জন্যই জায়গাটা আনকোরা, নতুন। আর বেড়াতে যাওয়ার ক্ষেত্রে আনকোরা নতুন জায়গা হলেই আনন্দ আর উত্তেজনা দুই থাকে একেবারে ভরপুর। থাকবার জন্য হোটেল, ট্রেনের টিকিট বুকিং এবং যাবতীয় যা যা ব্যবস্থাপনা সমস্তটা সিঞ্জিনী একাই করে ফেলল খুব অল্প সময়ের মধ্যেই। সিঞ্জিনীর বাবা ওর ভেতরে হঠাৎ জেগে ওঠা একটা উচ্ছল বাচ্চা মেয়ের লাভঝাপ দেখে মনে মনে বেশ খুশি হলেন। সারাটা জীবন মেয়েটা অনেকের লাঞ্ছনা, গঞ্জনা আর উপহাসের সাথে যুঝে প্রতিকূল পরিস্থিতির সাথে লড়াই করে আজ পরিবারের সুদিন এনেছে। সমস্ত কিছুর উপযুক্ত জবাব দিয়ে আজ ও এমনভাবে মাথা উঁচু করে এসে দাঁড়িয়েছে যে অচিরেই বন্ধ হয়ে গিয়েছে সব মুখ। দীর্ঘদিন ধরে বড্ড চাপ গিয়েছে মেয়েটার উপরে। এখন এতদিন পরে মেয়েটার ভেতরে গুটিয়ে যাওয়া সেই হারানো প্রাণ জেগে উঠতে দেখে, ওকে আবার হাসতে দেখে নিরঞ্জন বাবুও যথেষ্ট খুশি। প্রথমটায় তো মেয়েটা জেদ ধরেছিল বাবা মাকে নিয়ে কোনো ভালো জায়গা দেখে ট্যুর করে আসবে, কিন্তু জয়া দেবী যে এখন আর আগের মতো নেই। এখন তার শরীরের নিচের অংশ পুরোপুরি অবশ। এখন তার একমাত্র আশ্রয়স্থল হল হুইল চেয়ার। কিন্তু তাতেও সিঞ্জিনী দমে যায়নি। ও প্রথমটায় জেদ ধরেছিল হুইল চেয়ারে বসিয়েই মাকে নিয়ে যাবে ও বেড়াতে। মেয়ের রোগ দেখে নিরঞ্জন বাবুও যখন হ্যাঁ আর না এর মাঝামাঝি জায়গায় এসে দাঁড়াবেন, তখন একটা সময় জয়াদেবী মেয়েকে ডেকে বললেন, মারে, এই শরীরের বেড়ানোর ধকল সইবে না রে। তুই বরং এক কাজ কর, আসছে পুজোর এই ছুটিতে তোর বন্ধুদেরকে নিয়ে কোথাও হতে একটু ঘুরে আয়। আমার কাছে তো তোর বাবা আছেই। তুই পড়াশোনা করে ডাক্তার হয়ে ফিরেছিস, আমার কাছে চলে এসেছিস, আমার তো এতেই খুশি। এই দীর্ঘদিন ধরে তো তোর উপর দিয়ে কম চাপ আর ধকল যায়নি। তুই বরং একটু আনন্দ করে আয়। আমরা বুড়ো বুড়ি ঘরেই বেশ থাকবো, বুঝলি? মায়ের কথা শুনে সিঞ্জিনীর মনে হলো, হ্যাঁ সত্যিই তো, এতে করে মায়ের শরীরের উপর দিয়েও বড্ড ধকল যাবে।
ও মায়ের কথায় সম্মত হলো। ও আলতো হাতে মায়ের গালটা টিপে দিয়ে বলেছিল, ঠিক আছে ম্যাডাম, আপনি বরং আপনার কর্তার সঙ্গে হানিমুন করুন, আমি বরং আমার বন্ধুদের সঙ্গে কোথাও ঘুরে আসি। হোটেলের রুম আর টিকিট বুকিং ও করে ফেলেছিল খুব অল্প সময়ের মধ্যে। আর চোখের পলকেই যেন দেখতে দেখতে চলে এলো ষষ্ঠীর সকাল। চারিদিকে পুজোর বাদ্যি বেজে উঠেছে। সিঞ্জিনী, অনন্যা, সমীর, রাধিকা আর সৌরভ কালিম্পং রওনা দেওয়ার জন্য হাওড়া স্টেশনে এসে জমায়েত হয়ে গিয়েছে। সৌরভের আদৌ ইচ্ছে ছিল না পুজোয় ফের দ্বিতীয়বারের জন্য একটা ঘুরে আসা জায়গাতে ফের ট্যুরে যাওয়ার, কিন্তু না গিয়েও যে আর উপায় নেই। রাধিকাকে তো এরা সবাই পারলে পরে চ্যাংদোলা করে হলেও সাথে নিয়ে যাবে, আর তাহলে তো পুজোর সমস্ত আনন্দই এক্কেবারে মাটি। পুজোর কটা দিন রাধিকাকে সারাক্ষণ কাছে পাওয়ার আনন্দে ও কি সুন্দর চনমনে হয়ে উঠেছিল। প্রতিদিন অফিস বাড়ি বাড়ি অফিস, এই বাধা ধরা রুটিনের ফাঁক করে যেটুকু সময় ওরা নিজেদের জন্য পায়, তাতে করে বাঙালির উৎসবের এই 4টি দিন তো ওদের কাছে ভূতের রাজার হঠাৎ দেওয়া বরের মতোই সুখকর একটা পাওয়া। ওদের দুজনের বেশ কিছুদিন ধরে ছকে ফেলা বিভিন্ন পরিকল্পনায় যে এরা সবাই এইভাবে জল ঢেলে দেবে, এটা ওরা কেউই আগে ভাবেনি। যখন সবাই বলা বলি করছে সৌরভ তো আগে ঘুরে এসেছে কালিম্পং, ও তো আমাদের ট্যুরিস্ট গাইডের কাজ করবে, সৌরভের বেশ রাগই হচ্ছিল। ও মনে মনে ভাবছিল, দাঁড়াও, দেখাচ্ছি মজা। কালিম্পং একবার পৌঁছাতে দে, তোদেরকে আমরা পাত্তাই দেব না। রাধিকাকে নিয়ে কাছাকাছি সুন্দর জায়গাতে বেপাত্তা হয়ে যাও। হাওড়া স্টেশনে যথাসময়ে 5 মূর্তি এক জায়গায় হলো। শুরু হলো ট্রেন আসবার অপেক্ষা। চারিদিকে পুজোর বাদ্যি বেজে গিয়েছে। চারপাশে যখন সবাই দুর্গা মাকে ঘরে বরণ করে নেওয়ার প্রস্তুতিতে ব্যস্ত, তখন 5 বন্ধু ঘর ছেড়ে পাড়ি দিচ্ছে পাহাড়ের হাতছানিতে। অনন্যা সকলের জন্য চিকেন কষা আর পোলাও বানিয়ে এনেছে। ওর ইউটিউবের রান্নার ভিডিওগুলো লাইক দিতে দিতে সমীর বলে উঠল, আহা, যে কোনো বন্ধু দলে এইরকম একখানা রত্ন থাকলে এদিক সেদিক ঘুরতে যাওয়াটা কত টেনশন ফ্রি হয়ে যায় বল দেখি। সৌরভ বেজার মুখে বলল, হ্যাঁ, খাওয়া দাওয়া করে গায়ে জোর তো আমাদের ছেলেদেরকেই করতে হবে। এদের প্রত্যেকের লাগেজের কলেবারটা তো দেখবার মতো। 2 দিন ঘুরতে যাবে বলে এরা যা জিনিস এনেছে, এগুলোর ভিতরে এদের আয়তনের 2খানা করে স্যাম্পল ঢুকে যাবে। এটা একদম ঠিক বলেছিস ভাই। এত জামা কাপড়, মেকআপ, সাজগোজের জিনিসপত্র ক্যারি করে নিয়ে যাওয়ার কি মানে বলতো? আমরা কি বিয়ে বাড়ি যাচ্ছি নাকি? সেই তো লাগেজগুলো আমাদেরকেই বইতে হবে। ফোন ঘাটতে ঘাটতে বলে উঠল সমীর, বাজে কথা রাখ। এসবের মর্ম তোরা ছেলেরা কি বুঝবি? আমাদের জিনিস আমরাই বইতে পারবো, কারো সাহায্য আমাদের লাগবে না। রাগত কণ্ঠে বলে উঠল রাধিকা। এমন সময় প্ল্যাটফর্ম কাঁপিয়ে ট্রেন চলে এলো। ট্রেন আসবার শব্দ শোনা মাত্র রাধিকা লাগেজগুলো তাড়াহুড়ো করে তুলতে গিয়ে একটু বেসামাল হয়ে পড়ল। ঠিক করে হেসে সমীর বলে উঠল, দেখবো দেখবো ওইসব ডায়েট করা প্যাকাটি শরীরের কত দম। দূর, থামবি তোরা? তাড়াতাড়ি জিনিসগুলো গুছিয়ে নিয়ে ট্রেনে উঠতে হবে তো নাকি? ট্রেন তো এখানে বেশিক্ষণ দাঁড়াবে না। ঝাঁঝালো কণ্ঠে বলে উঠল সিঞ্জিনী। নিজেদের মধ্যে খুনসুটি বন্ধ করে লাগেজগুলো গুছিয়ে তুলে ট্রেনের ভেতর ঢোকার জন্য ব্যস্ত হয়ে উঠল 5 বন্ধু। ফার্স্ট ক্লাস এসি কামরার ভেতরে লাগেজ টাগেজ গুছিয়ে সেট করে রেখে বেশ জম্পেশ করেই বসে গেল সবাই। গায়ে জড়িয়ে নিল ব্ল্যাঙ্কেট। তারপর সকলের তাড়া খেয়ে অনন্যা অবশেষে গুপ্তধনের তালায় চাবি ঢোকানোর মতোই টিফিন ক্যারিয়ারের ব্যাগের চেইনটা খুলে পেট আর মনের ক্ষুধার অব্যর্থ ওষুধখানি বের করে ফেলল। টিফিন ক্যারিয়ারের ঢাকনা খুলতেই পোলাওয়ের সুগন্ধে চারপাশটা মম করে উঠল, আর সাথে সাথে
ঢাকনা খুলে গেল চিকেন কষার পাত্রটির। নে শুরু কর সবাই। হাসি ঠাট্টা গল্পে কথায় কিভাবে যে সময়টা পার হয়ে গেল ওরা নিজেরাই ঠাহর করতে পারল না। ওরা পৌঁছে গেল ওদের গন্তব্যে। হোটেলের রুমটা যে একেবারে তোফা বুক করেছে সিঞ্জিনি, এটা এক বাক্যে সবাই স্বীকার করল। রাধিকা যখন জানলার পর্দা সরালো তখন সবাই অবাক। জানলা দিয়ে কি সুন্দর পাহাড় দেখা যাচ্ছে। হোটেলের বয় সকলের জন্য নিয়ে এলো গরম গরম কফি। এতক্ষণে সৌরভের গম্ভীর ভাবটাও যেন কর্পূরের মতো উধাও হয়ে গিয়েছে। রাধিকার চোখ দেখলেই বোঝা যাচ্ছে ওর মনের ভেতরে হঠাৎ পাখা মেলে উঠতে শুরু করেছে হাজারো রঙিন প্রজাপতি। গরম কফির ধোয়া ওঠা কাপটা নিয়ে জানলার সামনেটায় গিয়ে দাঁড়ালো সিঞ্জিনি। একটা অদ্ভুত ধরনের শান্তি অনুভব করছে ও। ওর যেন মনে হচ্ছে ওর জীবনের কোনো একটা অসম্পূর্ণতা যেন এখানে এসে পরিপূর্ণতার স্পর্শ পেল। ওর মনে হতে লাগলো জীবনে প্রথমবার যেন ও নিজের ঘরে নিজের জায়গায় পা রাখলো। ও তো খুব ছোটবেলায় ওর বাবা মায়ের সঙ্গে দার্জিলিংয়ে বেড়াতে গিয়েছিল একবার, কিন্তু এখানে তো আগেও আসেনি কোনোদিন। এখানে পা রাখা মাত্র এমন একটা অমোঘ টান ও অনুভব করছে যে এখানকার বাতাসের প্রতিটি কণার স্পর্শ যেন ওকে আদর করে বলতে চাইছে, ঘরের মেয়ে, ঘরে ফিরতে এত কেন দেরি করলি মা? এমন অনুভূতি ও কোনোদিন কোথাও পায়নি। একটা অদ্ভুত ধরনের আদর মাখা ভালো লাগার ছোঁয়া যেন পরতে পরতে ওর দেহ মন একেবারে জুড়িয়ে দিয়ে যাচ্ছে। কটা দিনের ছুটিতে অবসর যাপনের জন্য এসেছে সিঞ্জিনি। কোনো কিছুর কার্যকারণ নিয়ে আর মাথা ঘামানোর মধ্যে গেলই না সিঞ্জিনি। ও বরং উষ্ণ কফিতে চুমুক দিয়ে একটা চেয়ার টেনে নিয়ে জানলার একেবারে পাশটাতে আরাম করে বসল। বেড়ানোটা বেশ দারুণ জমে যাবে, এটা মনে করেই ভেতর থেকে খুব খুশি হয়ে উঠল সিঞ্জিনি। যখন থেকে সিঞ্জিনি কালিম্পংয়ের মাটিতে পা রেখেছে তখন থেকে যেন এই আনকোরা নতুন জায়গাটা ওর ভেতরে এমন একটা সংকোচন তৈরি করে দিয়েছে যে সমস্ত কিছু থেকেই ও কেমন যেন গুটিয়ে থাকছে সবসময়। জানলার দিকে এক মনে তাকিয়ে থেকে থেকে কোথায় যেন হারিয়ে যাচ্ছে সিঞ্জিনি। বন্ধুদের সঙ্গে কয়েকটা দিন হই হই করে ছুটি কাটাবে বলেই যে সিঞ্জিনি এখন এখানে, এখন ওকে দেখলে কেউই সে কথা বলবে না। যে মেয়েটা ছুটির ব্যবস্থা করে হোটেল বুকিংয়ের দায়িত্ব নিজের উৎসাহে নিয়ে সেগুলোকে ঠিকঠাকভাবে পালন করে বাকি 4 জন বন্ধুকে নিজের দায়িত্বে এক জায়গায় করে এনে হই হই করতে করতে এলো সারাটা রাস্তা, তাকে এখন 10 বার হেঁকে হেঁকে ডাকলে তবে হয়তো একবার সাড়া পায় ওর বাকি বন্ধুরা। বেড়াতে এসে হোটেলের ঘরের ভেতর হতে সিঞ্জিনিকে বার করাটাই যেন একটা বিরাট দায় হয়ে পড়েছে বাকি বন্ধুদের। ও এখন চাইছে শুধুই একা থাকতে। হোটেলের ঘর থেকে কোথাও বেরোনোর নাম শুনলেই যেন গায়ে জ্বর আসছে সিঞ্জিনির। এখন বেড়াতে এসে একজন ঘর থেকে বেরোনোই গড়রাজি বন্ধুকে টেনে টেনে ঘর থেকে বার করার হ্যাপা পোয়ানোর ইচ্ছা কারোরই থাকবে না, এটাই স্বাভাবিক। আর কোনো উপায় না দেখে অনন্যা, রাধিকা, সমীরা, সৌরভ 4 জনেই এদিক ওদিক বেড়ানোর বিভিন্ন প্ল্যান করা শুরু করে দিয়েছে। ছুটি জিনিসটা এমনিতেই সস্তা নয়, 9 মাসে 6 মাসে একবার এমন ছুটি পাওয়া যায়। এইভাবে এতদূর ব্যবস্থা করে এসে এখন হোটেলের ঘরে গালে হাত দিয়ে বসে বসে আর সিঞ্জিনি হাত ধরে টানাটানি করে সময় নষ্ট করার কোনো মানেই হয় না। শুধু একটা গরম কফির কাপ হাতে সেই যে ও জানলার পাশে বসে কোন এক উদাস জগতে হারিয়ে যায়, তখন যেন সিঞ্জিনির পৃথিবীতে সবচাইতে কাছের মানুষও যদি ওর সাথে দুটো কথা বলতে আসে,
সেও বোধ করি ওর চোখে দুটো প্যানপেনে মশা মাছির থেকে কিছুমাত্র আলাদা হবে না। ওর ভাবগতিক দেখে বাকি বন্ধুরা সিদ্ধান্ত নিল কারোর সাথে না থেকে ও যদি এখানে ওর নিজের মতো করে সময় কাটানোই পছন্দ করে থাকে তবে ওকে বিরক্ত করার কোনো মানে হয় না। এর থেকে ভালো ও ছুটিটা ওর মতো কাটাক, আর বাকিরা এনজয় করুক কালিম্পংয়ের বিভিন্ন জায়গায় ট্যুর করে। সেই মতোই বাকি 4 মাথা মিলে ঘোরাঘুরির প্ল্যান প্রোগ্রাম করায় মেতে উঠেছে। আর এখানে যদিও এটা সৌরভের দ্বিতীয় ট্যুর, আর সে কারণে পুজোর 4টে দিন একান্তে রাধিকার সাথে কাটানোর আনন্দটা চৌপাট হওয়ার রাগ নিয়ে এখানে এসেছিল বটে, কিন্তু এখন কাছের বন্ধুদের সাথে পেয়ে যে সৌরভ এখানে আসবার সময় মনে মনে ঠিক করে নিয়েছিল এখানে পা রাখার পরেই আর কাউকে পাত্তা না দিয়ে রাধিকাকে নিয়ে উধাও হয়ে পড়বে, সেই সৌরভ এখন এখানে এসে থেকে নিজেই সমস্ত দায়িত্ব ভালোভাবে নিয়ে সমস্ত প্ল্যান প্রোগ্রাম নিজেই করছে। আর পাশাপাশি এটাও খেয়াল রাখছে সিঞ্জিনির যাতে কোনো অসুবিধে না হয়। সেই মতোই সমস্ত পরিকল্পনা তৈরি হয়ে গেল। আজ রাতটা পার হওয়ার পর একেবারে ভোর ভোর বেরোনো। রাত 9টার ভেতরেই চলে এলো রুমালি রুটি আর কষা মাংস, সাথে স্যালাড। খাবারটা চলে আসার সাথে সাথেই আর দেরি না করে ওরা সবাই তাড়াতাড়ি করে খেয়ে নিয়ে আলো নিভিয়ে শুয়ে পড়ল। আর ক্লান্ত শরীরগুলো নরম বিছানায় পড়তেই যেন একেবারে মরা হয়ে গেল। যদি ওদের একজনেরও ঘুম পাতলা হতো তাহলে সে টের পেত রাত গভীর হতেই ধীরে ধীরে বিছানা থেকে উঠে সিঞ্জিনি নিঃশব্দে চেয়ারখানি জানলার পাশে টেনে নিয়ে সেখানেই বসে পড়েছে। জানলার পর্দা সরিয়ে উদাস দৃষ্টিতে কোন অমোঘ এক টানের অতল গহ্বরে একেবারে বিলীন হয়ে রয়েছে একাগ্রচিত্তে। ওকে তখন দেখলে কারণ মনে হবে ওই উল্টো দিকের পাহাড় টিলাটায় কেউ যেন ওকে প্রবলভাবে হাতছানি দিয়ে ডাকছে। যে ডাক উপেক্ষা করার কোনো ক্ষমতাই নেই সিঞ্জিনির। ও পুরোপুরি নিঃশর্ত আত্মসমর্পণ করে বসে আছে অজানা কোনো আকুতির কাছে। পরদিন একদম ভোর 4টে নাগাদ ঘুম থেকে উঠে তারপর হাত মুখ ধুয়ে যাবার জন্য তৈরি হয়ে নিল 4 বন্ধু। অর্ডার মতো একদম ভোর ভোর চলে এলো গরম গরম পরোটা আর কষা আলুর দম। খাওয়া দাওয়া শেষ করে হাতে কফির কাপ নিয়ে বসে অনন্যা বলে উঠল, গাড়ির ভেতরে আমরা একেবারে হাত পা ছড়িয়ে বসবো। বল সমীর, সিঞ্জিনিটা সবসময় ঝগড়া করে আমার সাথে। আজকে আর আমার সাথে ঝগড়া করার কেউ নেই। সারাটা রাস্তা আমার শান্তি আর শান্তি। করুণ কণ্ঠে কথাগুলো বলে কফির কাপে চুমুক দিয়ে উদাস দৃষ্টিতে সিঞ্জিনির দিকে তাকালো মেয়েটা। জানলার পাশে চেয়ার টেনে হাতে গরম কফির কাপ নিয়ে সিঞ্জিনি ফের হারিয়ে গিয়েছে জানলার ওপারের পাহাড় টিলার কোলে ওর খুঁজে ফেরা কোনো অজানার দেশে। সমীর উঠে গিয়ে আলতো হাত বোলাতে থাকলো সিঞ্জিনির মাথায়। আলতো করে বলল, সিঞ্জিনি, চল না আমাদের সঙ্গে। আমরা সবাই বড্ড মিস করছি তোর ভিতরে ঘুমিয়ে যাওয়া তুইটাকে। ঘুরে আসার পর আবার তুই থাকিস তোর মতো, কেউ তোকে ডিস্টার্ব করবে না, আমি কথা দিচ্ছি তোকে। কিছুক্ষণ গেল নিঃশব্দ, চুপচাপ। কথাগুলো ও সিঞ্জিনিকে বলল না দেওয়ালকে বলল সেইটাই ভেবে পেল না সমীর। ঠিক এমন সময়ে নিচ থেকে হর্ন বেজে উঠল। সবাই বুঝল গাড়ি এসে গিয়েছে। 4 বন্ধু সাথে সাথে ফের চাঙ্গা হয়ে উঠল। সিঞ্জিনিকে প্রায় ঝাঁকিয়ে হুঁশ ফেরালো সবাই। বেরোনোর মুহূর্তেও প্রত্যেকে বারবার করে সিঞ্জিনিকে অনুরোধ করল ওদের সাথে যাওয়ার জন্য, কিন্তু না, কোনো কিছুতেই আর চিড়ে ভিজল না। বরং সিঞ্জিনি সবাইকে আশ্বস্ত করলো এই বলে, তোরা এখন ঘুরে আয়, আমি বরং ঘরের ভেতর থেকেই আমার মতো করে এনজয় করি। বেরোনোর মুড আমার একেবারেই নেই রে। সবাই বুঝলো
যার ইচ্ছাই নেই তাকে জবরদস্তি টেনে টেনে বেড়াতে নিয়ে গিয়ে কোনো লাভ নেই। কাজেই ওকে নিয়ে বেড়ানোর চেষ্টায় শেষ পর্যন্ত রণে ভঙ্গ দিয়ে সমীর বলল, আমার বড্ড চিন্তা হচ্ছে রে, তোকে এইভাবে একা এখানে রেখে যেতে। কোনো দুশ্চিন্তা করিস না তোরা আমায় নিয়ে, আমি ভালোই থাকবো। আর দেরি না করে ওরা গটগট শব্দে নিচে নেমে গিয়ে গাড়িতে ঢুকে বসল। তারপর একরাশ ধোঁয়া ছেড়ে দিয়ে গাড়িটা ছুটে বেরিয়ে গেল সেখান থেকে। ওদের হাত নেড়ে বিদায় জানানোর পর সিঞ্জিনি চলে এলো হোটেলের ভেতরে। নিজের ঘরের দরজাটা বন্ধ করে দিল সশব্দে। আঁকাবাঁকা পাহাড়ি রাস্তা বেয়ে গাড়ি চলছে তার গন্তব্যের পথে। গাড়ির ভেতরের মানুষগুলোর ভেতরে বেড়াতে যাওয়ার তাগিদ কতখানি আছে সেটা বলা শক্ত। উচ্ছ্বাস যে একেবারে নেই সেটা আর আলাদা করে বোঝাবার অপেক্ষা রাখে না। আর কি করেই বা থাকবে উচ্ছ্বাস? গাড়ির ভেতরে এখন আনন্দ করতে করতে যাওয়ার কথা ছিল 5 বন্ধু। সেখানে যাও বা সংখ্যাটা 4-এ এসে ঠেকেছে। কিন্তু গাড়িতে ওঠার পর থেকে বাকিরা লক্ষ্য করছে ওদের মধ্যে যেন থেকেও নেই সমীর। সিঞ্জিনের জন্য দুশ্চিন্তায় এক মুহূর্তের জন্য নিশ্চিন্ত হতে পারছে না ও। আর এখানে আসবার পর থেকে ফোনের নেটওয়ার্কটাও এত গন্ডগোল করছে যে ফোনে যোগাযোগ করে কোনো খবর টবর নেওয়া যাবে সেই উপায়ও নেই। অনন্যা, রাধিকা আর সৌরভ ওকে বলার চেষ্টা করলো সিঞ্জিনি ছোট বাচ্চা মেয়ে নয়। হ্যাঁ, এখন ওর হয়তো ঘোরাটোরার মুড নেই, নিজের মতো করে সময় কাটাচ্ছে, তাই ওকে নিয়ে অত বেশি চিন্তা করার কিছু হয়নি। কিন্তু সমীরের মন কিছুতেই মানতে চাইছে না। সিঞ্জিনির চোখের দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে ওকে ভালো করে অনুধাবন করার চেষ্টা করেছে সমীর। ওর ষষ্ঠ ইন্দ্রিয় ওকে বলছে এখানে এমন একটা কিছু রয়েছে যার দ্বারা প্রচণ্ডভাবে বাধা পড়ে গিয়েছে সিঞ্জিনি। একটা কোনো অপ্রতিরোধ্য টান প্রতি মুহূর্তে ওকে নিজের দিকে আষ্টে পৃষ্ঠে টেনে আনার চেষ্টা করছে, এমনভাবে যে নিজেকে সেখানে পুরোপুরি সঁপে দেওয়া ছাড়া আর কোনো গতি নেই সিঞ্জিনির। পুরো ব্যাপারটা ও যেভাবে বুঝতে শুরু করেছে বাকিরা সেইভাবে ব্যাপারটা অনুধাবন করতে পারেনি, সেটাও বুঝেছে সমীর। ভয়ঙ্কর কোনো বিপদের অশনি সংকেত ওর ভেতরটা যেন এফোর ওফোর করে দিয়ে যাচ্ছে। একটা ভয়ঙ্কর অমঙ্গলের ছত্রছায়ার ভেতরে এখন পুরোপুরি অবস্থান করছে সিঞ্জিনি। এটা যত বুঝতে পারছে সমীর, ততই যেন ওর ভেতরটা উথাল পাতাল হয়ে যাচ্ছে। এখন সিঞ্জিনি ঘরের ভেতরে একা একা কি করছে, ওর কোনো বিপদ হলো কিনা, এসব ভেবে ভেবে রীতিমতো মাথা খারাপ হবার উপক্রম হয়েছে সমীরের। ফোনে বারংবার ট্রাই করে চলেছে ও সিঞ্জিনিকে, কিন্তু এখানে এখন নেটওয়ার্কের অবস্থা এতটাই খারাপ যে ফোনে ওর সাথে যোগাযোগ করাটা যে একেবারেই অসম্ভব সেটা সমীর ভালোভাবেই বুঝতে পেরেছে। ওর ভেতরকার ছটফটানি বাকিদের নজর এড়ায়নি একেবারেই, কিন্তু কোনো মতেই ও বাকি 3 জনের সঙ্গে ঘুরতে যাওয়ার মেজাজে ফিরতে পারছে না হাজার চেষ্টা করেও। মোটামুটি আধ ঘন্টা কি 45 মিনিটের পথ পার করে গাড়ি যখন থামল তখন ঝকঝকে সকাল। সোনালি রোদ্দুর পড়ে চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য আরও যেন লালায়িত হয়ে উঠেছে। সৌরভ তো রাধিকার হাত ধরে কাছাকাছি কোথাও অদৃশ্য হয়ে গেল। অনন্যা নিজে নিজেই ঘুরে ঘুরে বিভিন্ন ধরনের ফটোশ্যুট করতে লাগলো। এমন সময়ে সমীর অনন্যাকে এসে বলল, এই শোন না, আমি একটু আসছি রে, তোরা ঘুরতে থাক, আমি কিছুক্ষণ বাদে এখানে আসছি। সমীরের কথা শুনে অনন্যা বেজায় খোঁচে গিয়ে বলে উঠল, কি হয়েছে বলতো তোর সমীর? গোমরা মুখ করে ঘুরতে আসবার কি দরকার ছিল বলতো তোর? সিঞ্জিনির সামনে আরেকখানা চেয়ার টেনে কফি হাতে তুইও তো বসে যেতে পারতিস। তোদের মতো উজবুকগুলোর জন্য গোটা ট্যুরটাই স্পয়েল হতে চলেছে দেখতে পাচ্ছি। রাবিশ। আরে আরে রাগ করিস না লক্ষ্মীটি, তুই ঘুরে ঘুরে ছবি টবি তোল, আমি একটু পরে এখানে আসছি। আজব সব বন্ধু জুটেছে আমার কপালে। একজন বেড়াতে এসে ঘরের ভিতরে সেঁধিয়ে বসে রয়েছে,
বাকি দুজন নিজেদের মতো করে ডানা মেলে দিয়েছে, আর আরেকজন বন্ধুকে একা ফেলে রেখে এখন পালাতে চাইছে। এরকম মাথামুন্ডুহীন ট্যুর করার চাইতে তো প্যান্ডেলে প্যান্ডেলে ঘুরে ঠাকুর দেখাটাই ঢের ভালো ছিল। যত সব। মুখটাকে পানসে পান্তা ভাতের মতো করে কথাগুলো বলল অনন্যা। আরে সৌরভ রাধিকা বেশি দূর যায়নি, ওরা কাছে পিঠে রয়েছে, এক্ষুনি চলে আসবে এদিকে। আর আমিও চলে আসবো একটু পরেই। কিছু মাইন্ড করিস না লক্ষ্মী সোনা, এই এত সুন্দর জায়গা, কয়েকটা রিল টিল বানিয়ে নে কিছুক্ষণ, আমি বেশি দেরি করব না, এই চলে আসবো। আর অনন্যাকে কোনো কিছু বলবার সুযোগ না দিয়ে এক্কেবারে ধা করে সেখান থেকে উধাও হয়ে গেল সমীর। এবার প্রচণ্ড রাগ হয়ে গেল অনন্যার। ধুস, নিকুচি করি ঘোড়ার। সবার উপর রাগ করে গাল ফুলিয়ে গাড়ির ভেতরে ঢুকে জম্পেশ করে আতশোয়া হয়ে বসে মোবাইল খুলে হারিয়ে গেল সেখানে। এরপর এইভাবে যে কতখানি সময় পেরিয়ে গেল সেটা ওর খেয়ালই ছিল না। বহুক্ষণ পেরিয়ে যাবার পর অদূরেই হালকা হাসির কলকলানি শোনা গেল, দুটি মিষ্টি মেল আর ফিমেল ভয়েস। অনন্যা বুঝতে পারল সৌরভ আর রাধিকা গাড়ির কাছাকাছি চলে এসেছে। অনন্যা প্রচণ্ড রাগ করে মনে মনে ঠিক করল, যে যেখানে পারে চুলোয় যাক, কাউকে পাত্তা টাত্তা দেওয়ার কোনো দরকার নেই, সবাই যার যার মতো ঘুরছে, ও পরে ঘুরবে ওর নিজের মতো করে। রাধিকা গাড়ির কাছে এসে চিৎকার করে ডাকতে শুরু করলো, সমীর, অনন্যা, কোথায় গেলি সব? ইচ্ছে করে আর কোনো সারা শব্দ করল না অনন্যা। ওকে একা ফেলে রেখে দিয়ে এইভাবে চলে যাওয়া, আর কারোর ডাকে সাড়া দেবার দরকার নেই ওর। ও নিষ্প্রিয় মুখে মোবাইল দেখতে লাগলো। গাড়ির কাঁচ ভেতর থেকে বন্ধ, তাই মোবাইলের কোনো আওয়াজ বাইরে পৌঁছচ্ছে না। কাজেই অনন্যা যে গাড়ির ভেতরেই রয়েছে এটা ওরা চট করে বুঝতে পারল না। ওরা দুজনে সমীর আর অনন্যার খোঁজে ইতিউতি খোঁজাখুঁজি করতে করতে রাধিকা গাড়ির ভেতরে আবিষ্কার করে ফেলল অনন্যাকে। কিরে, তুই এখানে জম্পেশ করে শুয়ে রয়েছিস যে বড়? ঘোরাটার ইচ্ছে নেই না কি? আমাদের আরো কতখানি পথ যেতে হবে সেটা কি কারোর খেয়াল নেই? সমীর কই, আর ড্রাইভারই বা গেল কোথায়? রাধিকার কথাগুলো শুনে অনন্যা লম্বা একখানা হাই তুলে ফের ঢুকে গেল মোবাইলের স্ক্রিনে। সৌরভ বলে উঠল, আজব তো, এরা সব গেল কোথায়? হঠাৎ ওরা দেখতে পেল হন্তদন্ত হয়ে ড্রাইভার ছুটে আসছে। রেগে গিয়ে সৌরভ বলল, कहाँ गया था? साहब, थोड़ा हल्का होने के लिए गया था। आप लोग बैठिए, गाड़ी अभी स्टार्ट करूंगा। স্টার্ট কারুঙ্গা বললে কি করে হবে এখন? সমীরটা আবার গেল কোথায়? ফোনে বারবার ট্রাই করার পর শেষে ব্যর্থ হয়ে রাধিকা বলল, ওকে তো ফোনেও পাওয়া যাচ্ছে না, নেটওয়ার্ক প্রবলেম। কি করব তাহলে এখন? এতখানি রাস্তা, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফালতু লেট করার কি কোনো মানে আছে? হঠাৎ পেছন থেকে হন্তদন্ত হয়ে সমীরকে আসতে দেখলো ওরা দুজন। ওর চুলগুলো উস্কো খুস্কো, যত কাছে আসছে তত স্পষ্ট হচ্ছে ওর মুখখানা। আর তাতে ওরা এটা ভালোই বুঝতে পারছে সমীরের মুখখানা ভয়ে একেবারে ফ্যাকাশে হয়ে গিয়েছে। সৌরভ আর রাধিকা ওর মুখ চাওয়াচাওয়ি করলো। ব্যাপার দেখে অনন্যাও বেরিয়ে এলো গাড়ি থেকে। হাঁপাতে হাঁপাতে এসে ভয়ঙ্কর কম্পিত কণ্ঠে সমীর কোনোমতে বলে উঠল, এই 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 সর্বনাশ হয়ে গেছে, সিঞ্জিনিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। রাত গভীর। আস্তে আস্তে চোখ মেলল সিঞ্জিনি। চোখ মেলার পর ধীরে ধীরে ধাতস্থ হতে থাকলো। চারপাশটা তাকিয়ে দেখতে থাকলো ভালো করে। আর তাতে ও বুঝতে পারল এখন ও যেখানে রয়েছে সেটা আদতে একটা ভগ্ন কুটির। ঘরের ভেতর কোনো আলো নেই, একেবারে ঘুটঘুটে অন্ধকার। একটা জানলা রয়েছে শুধু, আর সেটা দিয়ে ভেতরে ঢুকে আসছে জ্যোৎস্নার স্নিগ্ধ মায়াবী আলো। দুহাতে ভালো করে দুচোখ কচলে নিল সিঞ্জিনি। এমন একখানা এক কামরার মায়াময় আধার ঘেরা ঘরের ভিতরে একলা সিঞ্জিনি পরম শান্তিতে আড়মোড়া ভাঙল।
বড় শান্তি অনুভব করছে ও। ওর মনে হচ্ছে যেন জীবনে প্রথম ও এসে পা রেখেছে ওর নিজের জায়গায়, যেখানকার মাটির প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে জড়িয়ে রয়েছে ওর আপন অস্তিত্বের শিকড়। এখন ও বড় নিশ্চিন্ত। এখন ওর আদৌ মনে করার প্রয়োজন নেই ও কি উদ্দেশ্যে কোথায় এসেছিল, অথবা ওর নিজের বাড়ি আদতে কোথায়। নিজের পরিচয়, অস্তিত্ব, বাপ মা, ঘর দোর সবকিছু যেন কোনো এক অজানা জাদু বলে ওর ভিতরে একেবারে ফিকে হয়ে গিয়েছে। এমনকি নিজেকেও যেন হারিয়ে ফেলেছে সিঞ্জিনী। জনমানবহীন নির্জন পাহাড়ের কোলে এই এক কামরার ভাঙা কুটিরের ভেতরেই যেন ও জীবনে প্রথম কুড়িয়ে পেল নিজেকে। প্রফুল্ল চিত্তে ও ফের পাশ ফিরে ডুবে গেল গভীর ঘুমের সাগরে। খবরটা শোনা মাত্র চার বন্ধুর পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল। এখানে আসার পর থেকেই সিঞ্জিনের আচার আচরণে আমূল পরিবর্তন লক্ষ্য করছে ওরা চারজনেই। ও যে সবার মধ্যে থেকেও নেই এটা প্রত্যেকেই বুঝেছিল ভালোভাবেই, কিন্তু ওকে দেখে ওদের কখনোই মনে হয়নি পরিস্থিতি এতটা গুরুতর। ও যে নিজের স্বাভাবিক চিন্তাবুদ্ধিও হারিয়ে বসে রয়েছে এটা বুঝতে যে বড্ড দেরি হয়ে গেল। কিংকর্তব্য বিমূঢ় হয়ে কার্যত মাথায় হাত দিয়ে বসে পড়ল প্রত্যেকে। এখন এই অচেনা জায়গায় স্বাভাবিক চিন্তাবুদ্ধি হারিয়ে বসে একা একা মেয়েটি কোথায় রয়েছে, এখন কি অবস্থায় রয়েছে সেটা ভেবেই সবার দিশেহারা অবস্থা। সমীর বলে উঠল, ওর কথা শুনে ওকে একা রেখে আসাটাই আমার ভুল হয়েছে। উফ, এখন আমি কি করব? এখন কোথায় আছে ও? অনন্যা, সৌরভ আর রাধিকা তিনজনে স্পষ্ট লক্ষ্য করল সমীরের চোখ মুখ একেবারে ফুলে লাল হয়ে গিয়েছে। চোখের কোণায় জল জমেছে চিকচিক। দুই হাতের মুঠোতে সবলে চুলগুলো ধরে থপ করে বসে পড়ল সমীর। সৌরভ ওর পাশে এসে পিঠে হাত রেখে বলল, আমাদের আর এক মুহূর্ত দেরি করা ঠিক হবে না, এক্ষুনি পুলিশে খবর দিতে হবে। একদম ঠিক বলেছ সমীর, চলো এক্ষুনি থানায় গিয়ে আমাদের একটা মিসিং ডায়েরি করতে হবে। নিজেকে একটু ধাতস্থ করে নিয়ে সমীর উঠে দাঁড়িয়ে বলল, চল, যত দেরি হবে বিপদ তত বাড়বে। বেলা গড়িয়ে এসেছে। গাড়িতে ছটপট উঠে পড়ল ওরা চারজন। ভ্রমণের গন্তব্যের রাস্তা হতে গাড়ি উল্টো মুখে ঘুরিয়ে দিতে নির্দেশ দিল সমীর। একরাশ কালো ধোঁয়া ছেড়ে পাহাড়ি রাস্তা থেকে বেরিয়ে গাড়ি দ্রুত গতিতে চলতে থাকলো লোকালয়ের দিকে। হঠাৎ একটা ক্ষীণ চিৎকারের আওয়াজে তন্দ্রাটা ভেঙে গেল সিঞ্জিনীর। আস্তে আস্তে চোখটা মেলে চারদিকে চাইল সিঞ্জিনী। চারদিকটা আরেকবার ভালো করে তাকিয়ে এবার ও বুঝল যেটাকে ও এক কামরার কুঁড়ে ঘর বলে ভাবছিল ওটা আদৌ এক কামরার নয়। এখন ও যে জায়গাটায় শুয়ে রয়েছে ওটা উঠোনের সামনের ঘর। আর ওই ক্ষীণ চিৎকার চেঁচামেচি শব্দ আসছে ভেতরের ঘর থেকে। শব্দটা ক্রমশ স্পষ্ট হয়ে উঠছে সিঞ্জিনীর কাছে। ওই ক্ষীণ চিৎকার চেঁচামেচির শব্দ ক্রমেই প্রচন্ড ভয়াবহ রূপ নিল। ছোটখাটো ঝগড়া নয়, রীতিমতো খুনোখুনি চলছে ভিতরে, এটা এবার পরিষ্কার বুঝতে পারল সিঞ্জিনী। ও সারা গা হাত পা ব্যথায় একেবারে অবশ হয়ে রয়েছে। নড়াচড়া করাটাও যেন খুব কষ্টকর ওর পক্ষে। কিন্তু চিৎকার চেঁচামেচিটা যেভাবে প্রথমে মারদাঙ্গা এবং ক্রমে ক্রমে একেবারে খুনোখুনির আকার ধারণ করল তাতে আর থাকতে না পেরে থরমর করে উঠে দাঁড়ালো সিঞ্জিনী। ভিতরে যা চলছে এখন তাতে আদৌ সেখানে গিয়ে হঠাৎ সামনাসামনি হওয়াটা কতখানি ঠিক হবে সেটা নিয়েও একটু মৃদু দোলাচল যে ওর মনে তৈরি হয়নি এমন নয়।
কিন্তু ওই খুনোখুনির ভেতরে আরও যে শব্দের ক্রমে পরিস্ফুটন হতে শুরু করেছে সেটা হলো এক নারীর প্রচণ্ড আর্তচিৎকার। আর ওই চিৎকার শুনে সিঞ্জিনির ভেতরের অন্তরাত্মা যেন কেঁদে উঠল প্রচণ্ডভাবে। এই আর্তচিৎকার যে নারীর, সে যেন ওর ভীষণ আপন, ভীষণ কাছের। তার সঙ্গে যেন ওর জন্ম জন্মান্তরের বন্ধন। তার যন্ত্রণা পীড়া যেন অসহনীয় মনে হতে শুরু করলো সিঞ্জিনির কাছে। ওর মনে হলো ছুটে গিয়ে তাকে বাঁচিয়ে নেয়, তাকে জড়িয়ে নেয় নিজের আলিঙ্গনের উষ্ণ নিরাপত্তায়। আর পারল না ও। গা হাত পায়ে অসার ব্যথা নিয়েই তরাক করে উঠে দাঁড়িয়ে পড়ল। তারপর তীব্র গতিতে ধাবমান হলো ভেতরের ঘর থেকে ভেসে আসা ওই আর্তচিৎকার অনুসরণ করে। ঢুকেও দেখল এক গোলগাল আর বলিষ্ঠ মহিলা এবং এক হাট্টাকাট্টা যুবক, এই দুজনে মিলে জানোয়ারের থেকেও নিকৃষ্টভাবে প্রহার করে চলেছে এক রোগা পাতলা মহিলাকে। চারপাশটা ঘিরে রয়েছে কয়েকজন গ্রাম্য চেহারার লোক আর মহিলা। তারা পুরোপুরি নিষ্প্রিয়ভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই দৃশ্য দেখে চলেছে। তাদের ভাবখানা এমনটাই তো হওয়ার কথা ছিল। কিন্তু ওইটুকু সময়ের ভেতরে সিঞ্জিনির পক্ষে এটা জানা সম্ভব ছিল না আহত রক্তাক্ত ওই মহিলার অপরাধটা কি, আর তা কতখানি গুরুতর। আর সত্যি বলতে কি, সেসব জানবার আগ্রহ ওর খুব একটা নেই। নৃশংস প্রহারের ওই দৃশ্য দেখা মাত্র ওর মাথায় যেন টপ করে আগুন জ্বলে উঠল। ও প্রচণ্ড বেগে দৌড়ে গেল ওই মহিলা আর প্রহাররত ওই পুরুষটিকে থামাতে। এখানে কেউ আদৌ ওকে চেনে না, দেখেওনি কোনোদিন। ওদের ঘরের ভেতরে সিঞ্জিনি কিভাবে এসে পৌঁছেছে তা ওর নিজেরই মনে নেই। এখন এদের পারিবারিক কোনো গন্ডগোলের ভিতরে একটা বাইরের মেয়ে হঠাৎ এইভাবে ঝাঁপিয়ে পড়ে রুখে দাঁড়ালে যে পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াতে পারে সেটা বোঝার মতো যথেষ্ট বোধশক্তি ওর আছে যদিও, কিন্তু চোখের সামনে এই অপরিচিতা মহিলাকে পশুর মতো নির্যাতিত হতে দেখে যেন মাথা ঠিক রাখতে পারছে না সিঞ্জিনি। যাই হয়ে যাক, এই মহিলাকে যে কোনো মূল্য চুকিয়ে হলেও রক্ষা ওকে করতেই হবে। সিঞ্জিনি প্রায় বাঘিনীর মতো ঝাঁপিয়ে পড়ল ওই গন্ডগোলের একেবারে কেন্দ্রবিন্দুতে। শরীরে যত শক্তি আছে সবটুকু প্রয়োগ করে ও চেপে ধরতে গেল প্রহাররত ওই লোকটির হাতখানি। কিন্তু তার পরক্ষণেই একটা ভয়ঙ্কর কিছু আঁচ করে ওর সারা শরীর প্রচণ্ডভাবে কেঁপে উঠল। ওর পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল। এই ছোট্ট ঘরটায় যতজন মানুষ রয়েছে তারা কেউই সিঞ্জিনির অস্তিত্ব আদৌ টের পাচ্ছে না। ওকে কেউ যে দেখতে পর্যন্ত পাচ্ছে না সেটা এতক্ষণে বোধগম্য হলো সিঞ্জিনির। এমনকি ওর শরীরের অস্তিত্বের সমস্ত লক্ষণগুলো পুরোপুরি লোপ পেয়েছে। কারণ ও একেবারে বাঘিনীর মতো ঝাঁপিয়ে পড়ে নিজের সর্বশক্তি প্রয়োগ করে প্রহাররত ওই লোকটির হাত চেপে ধরলেও লোকটির এসবের কিছুই আদৌ টের পায়নি। সিঞ্জিনির শরীরের শক্তি তো দূর, ওর স্পর্শটুকু পর্যন্ত টের পাচ্ছে না ওই লোকটি। সিঞ্জিনির যাবতীয় ক্রোধ এবং ক্ষোভ বাতাসেই মিলিয়ে যাচ্ছে। এদের পরিবারের ভেতর যে কোনো একজন নতুন মানুষ হঠাৎ করে এসে পড়েছে এই বিষয়ে এরা পুরোপুরি অজ্ঞাত। ওদিকে প্রহারের নৃশংসতা ক্রমে বেড়েই চলেছে। সিঞ্জিনি এবার পরিস্থিতিটা বুঝতে পারল। ওর পার্থিব অস্তিত্ব যে আর নেই এই ব্যাপারে এখন পুরোপুরি নিশ্চিত হলো সিঞ্জিনি। কিভাবে যে কি হয়ে গেল প্রচণ্ড অসহায় লাগতে শুরু করলো ওর। ওর মনে হতে থাকলো খুব শীঘ্রই ও বদ্ধ উন্মাদ হয়ে যাবে। কোনো মতে প্রহাররত লোকটিকে অথবা ওই কসাই মহিলাটাকে নিরস্ত করা যাবে না এটাও ও পরিষ্কার বুঝে গেল। কি হচ্ছে, কেন হচ্ছে, সবকিছু ওর মাথার উপর দিয়ে যাচ্ছে। স্থান, কাল এবং পারিপার্শ্বিক কোনো কিছুরই কার্যকারণ অনুধাবন করার বৃথা চেষ্টা বন্ধ করে এইবার নিজের মাথাখানি
দুই হাতের তালুতে চেপে ধরে মাটিতে বসে পড়ল ও। নিজের হাতের স্পর্শ নিজে পরিষ্কার অনুভব করছে সিঞ্জিনি। কি হচ্ছে আমার সাথে? নিজের পার্থিব অস্তিত্ব নিয়ে কোনো সংশয় নেই ওর, কিন্তু এরা কেন ওর অস্তিত্ব টের পাচ্ছে না? ও ভালো করেই বুঝতে পারছে এখানে চেঁচিয়ে গলা থেকে রক্ত বার করে ফেললেও এরা কেউই জানতে পর্যন্ত পারবে না এই ঘরের ভেতরে রক্ত মাংসের সিঞ্জিনির অস্তিত্ব বর্তমান। সমস্ত কিছু এবার ভীষণভাবে অসহ্য ঠেকল সিঞ্জিনির। একটু মুক্তির জন্য কেঁদে উঠল ওর প্রাণ। ওর মনে হলো এই অদ্ভুত দুনিয়া হতে বেরিয়ে যাওয়া দরকার এক্ষুনি। সাথে সাথে উঠে দাঁড়িয়ে কুড়ে ঘরের বাইরে যাওয়ার জন্য ছুট লাগালো সিঞ্জিনি। কিন্তু হায়, ভাগ্য যখন মারতে চায় তখন সব দিক থেকে মারে। এক ছুটে যেই ও ঘরের বাইরে পা রাখতে যাবে, সাথে সাথে একটা প্রবল শক্তিশালী ঝড়ের মতো একটা বাতাসের ঝাপটা এসে রুখে দিল সিঞ্জিনিকে। ওই বাতাস এতটাই শক্তিশালী যে শরীরের সমস্ত শক্তি প্রয়োগ করলেও এক পাও এই কুড়ে ঘরের দরজা পেরোনো অসম্ভব। এ কোথায় এসে ফেসে গেল সিঞ্জিনি। ভয়ে আতঙ্কে জ্ঞান হারানোর উপক্রম হলো ওর। এই মায়া কুটিরের দরজার বাইরে একটা পা রাখাও অসম্ভব। এখানেই পুরোপুরি বাধা পড়ে গিয়েছে ও, আর এর থেকে মুক্তির কোনো উপায় নেই। এই ভয়ঙ্কর সত্যটা সময়ের সাথে সাথে ক্রমে একটু হয়তো সয়ে এলো সিঞ্জিনির। এখানে যত মানুষ রয়েছে তারা কেউই দেখতে বা অনুভব করতে পারছে না ওকে। তা হোক, সিঞ্জিনি তো সমস্তটা পরিষ্কার দেখতে, শুনতে এবং বুঝতে পারছে। এখন আর কি বা করবে ও? বাইরে বেরোনো দরজা হতে পিছন ফিরে ও ফের ভেতরের দিকে একটু একটু করে বাড়িয়ে দিতে থাকলো ওর কম্পিত আর কুণ্ঠিত পা। পরিস্থিতির ভয়াবহতা একটু একটু করে ওর সয়ে আসতে থাকলো ঠিকই, কিন্তু নিরীহ ওই ভদ্র মহিলাটির উপর অত্যাচার যেভাবে ক্রমশই মাত্রা ছাড়িয়ে যাচ্ছে, সেই দৃশ্য যত ওর চোখে পড়তে লাগলো, কানে ভেসে আসতে থাকলো ভয়াল আর্তনাদ, ততই যেন ফের সমস্ত কিছু ভীষণভাবে অসহ্য ঠেকল সিঞ্জিনির। ও ভালো মতো এটা বুঝতে পারছে ও না পারবে এই কসাইগুলোকে রুখতে, আর না পারবে এই মহিলাটিকে বাঁচাতে। নিজের মুক্তির চাইতেও কখন যেন এই অসহায় মহিলাটির জীবন আর নিরাপত্তা সিঞ্জিনির কাছে একমাত্র গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠল, তা ও নিজেই টের পায়নি। এখন ক্রমশ এই পুরো ব্যাপারটার গভীরে ঢুকতে আরম্ভ করলো সিঞ্জিনি। এখন ও এই পুরো ব্যাপারটা মনোযোগ সহকারে নিরীক্ষণ করে বোঝবার চেষ্টা করছে যে এই সব গন্ডগোলের কারণটা আসলে কি। সমস্ত কিছু মন দিয়ে শোনবার পর সিঞ্জিনির কাছে এবার ক্রমশ ফুটে উঠতে থাকলো আসল চিত্রখানি। আর যত ও বুঝতে শুরু করলো, রাগে ঘৃণায় ওর শরীরের সমস্ত শিরা যেন টকবক করে ফুটতে শুরু করলো। সমাজের এই জঘন্য চিন্তাধারা, দৃষ্টিভঙ্গি আর এইসব পৈশাচিক কুপ্রথা যে প্রত্যন্ত গ্রামে গঞ্জে আজও বিনা বাধায় চলছে রমরম করে, তারই জলজ্যান্ত চিত্র আজ ও নিজের চোখে দেখতে পাচ্ছে। অসহায় মহিলাটির অপরাধ আর কিছুই নয়। তিনি পরপর 3 বার কন্যা সন্তান জন্ম দেওয়ার পর কিছু আগে যে সন্তানের জন্ম দিয়েছেন সেও এক কন্যা সন্তান। পুত্র সন্তানের আকাঙ্ক্ষায় আকুল স্বামী, শাশুড়ি আর শ্বশুরবাড়ির বাকি সমস্ত লোকজনের সমস্ত আশায় ছাই ঢেলে ফের জন্ম নিয়েছে একটি মেয়ে। এ যেন অসহায় গ্রাম্য বধূটির তার শ্বশুরবাড়ির বিরুদ্ধে ইচ্ছাকৃত একটি ষড়যন্ত্র। সবাইকে পুত্র সন্তানের লোভ দেখিয়ে কোনো এক গভীর রাতে ছল করে যেন বদলে নিয়েছে পেটের সন্তানের সত্ত্ব। আর সেই ক্ষমাহীন অপরাধের দায় তাকে মেটাতে হচ্ছে সর্বশরীর থেকে নদীর ফল্গু ধারার স্রোতের মতো প্রবাহমান রক্তের ধারার সাথে। মারের চোটে কপাল ফেটে রক্ত ঝরছে ঝরঝর করে। সারা শরীর জুড়ে চাষ হয়েছে বড় বড় গাঢ় কালো কালো কালশিটের। আর চারপাশে সমান তালে চলছে অশ্রাব্য সমস্ত গালিগালাজ। বাড়ির বউ যদি বছর বছর চেষ্টাতেও একটাও ছেলের জন্ম দিতে না পারে, তাহলে বংশে বাতি দেবে কে? আর এমন অকেজো বউ ঘরে রেখে খরচ না বাড়িয়ে একে খেদিয়ে দিয়ে আরেকটা বিয়ে করাই সমীচীন।
এমন সমস্ত উড়ো কথাও যখন চারপাশের লোকজনেরা বলা বলি করছে, ওই সময়ে সিঞ্জিনীর দু চোখে ভেসে উঠছিল একখানা লোহার লাঠি নিয়ে ফের কন্যা সন্তানের পিতা হওয়ার আক্রোশে নিজের স্ত্রীর শরীরের ওই গাঢ় কালো কালশিটের ক্ষতের উপরেই অবিরাম নিজের প্রতিহিংসা উগ্রানোর যন্ত্রণা ক্লিষ্ট দৃশ্য। আরও বাড়তে থাকে তার হাতের বেগ। রোগা পাতলা মহিলাটা এই কিছু আগেই আতুর ঘরে একটা বাচ্চার জন্ম দিয়েছে। যেভাবে ওর উপর অত্যাচার চলছে আর ক্রমাগত মার খেতে খেতে ওর যা অবস্থা হয়েছে, তাতে যে তার আয়ু যে খুব ক্ষণিকের, এটা বুঝতে খুব অসুবিধা হলো না সিঞ্জিনী। ওর চোখের সামনে দিয়ে ক্রমাগত এত বড় একটা অন্যায় হয়ে চলেছে, সিঞ্জিনী নিজে একজন ডাক্তার হয়েও সে কোনো মতেই পারবে না এই অসহায় মহিলাটাকে উদ্ধার করে ওকে সুস্থ করে তুলতে। রাগে, ঘৃণায় আর পরিস্থিতির হেতু নিজের এই অপারগতায় সমস্ত কিছু যেন প্রচণ্ডভাবে অসহ্য মনে হতে শুরু করল সিঞ্জিনীর। ওর শরীরের রক্তের প্রতিটি কণা যেন প্রচণ্ড ক্রোধের স্ফুলিঙ্গ নিয়ে ফুলে ফেঁপে উঠে দাপাদাপি শুরু করল। নির্যাতিত মহিলাটি রক্তাক্ত অবস্থায় পড়ে পড়ে মার খেতে খেতে এখন মৃত্যুর একেবারে দোরগোড়ায় গিয়ে পৌঁছেছে। ওই সময় তার শাশুড়ি সদ্যজাত কন্যাটিকে একটা ময়লার পলিথিনের মতো ধরে আনলেন সামনে। তারপর গর্জাতে গর্জাতে বললেন, এটাকে এক্ষুনি গরম দুধে ফেলে দিতে হবে। ওরে কে আছিস, ব্যবস্থা কর, এক্ষুনি ব্যবস্থা কর। তার হুঙ্কার শুনে চারপাশের জমায়েত ওই ভিড়ের মধ্যে থেকে একজন পুরুষ আর দুইজন মহিলা চলে গেল ব্যবস্থা করার দায়িত্ব কাঁধে নিয়ে। প্রতিটি মানুষ কিরকম যেন ঠান্ডা রক্তের, যেন একজন আস্ত রক্ত মাংসের মানুষকে খুঁচিয়ে খুঁচিয়ে রক্তাক্ত করে মারা হচ্ছে না, ঘরের আগাছা জলাজঙ্গল সাফ করা হচ্ছে কাস্তে বা দা দিয়ে। একটা সদ্যজাত শিশুকে গরম দুধে চুবিয়ে হত্যা করা হচ্ছে না, কোনো পোকায় খাওয়া পচা ফল বা সবজি নষ্ট করে ঘরে সংক্রমণের রাস্তা বন্ধ করা হচ্ছে। বাসখাই গলার ওই হুকুম শোনার কিছু পরেই চলে এলো টইটুম্বুর করে ভর্তি করা দুধের একখানা বিশাল পাত্র। ঘরের ভেতরে এই পাত্র যে প্রস্তুত করে রাখাই থাকে, আর এই পাত্রের ভেতরে যে আগের 3টি কন্যা সন্তানের কি পরিণতি হয়েছিল সেটা পরিষ্কার বুঝতে পারে সিঞ্জিনী। এই পৈশাচিক কুপ্রথার কথা ও শুধুমাত্র কানে শুনেছিল, নিজের চোখে এই দৃশ্য কোনোদিন যে তাকে দেখতে হবে এ কথা দুঃস্বপ্নেও ভাবতে পারেনি সিঞ্জিনী। রাগে, ঘৃণায় আর অসহায় প্রতিবাদ আর প্রতিরোধের আগুন যেন ভয়াল ঝড়ের রোষানলে গর্জে উঠছে ওর ধমনী জুড়ে। মার খেয়ে খেয়ে শিশুটির মা তখন মাটিতে লুটিয়ে পড়ে শেষ নিঃশ্বাসে মুক্তির আকুতিতে যখন তোরপে মরছে, তখন শিশুটির বাবা ঘর ভর্তি লোকের মাঝখানে লোকটির কুণ্ঠাহীন হাতের মুঠোয় বন্দি একরত্তি শিশুটির শরীর গরম দুধে স্পর্শ করা মাত্র বাজ পাখির মতোই একখানা চুরি পরা হাত একেবারে ছোঁ মেরে ওই হাতের বজ্রমুষ্টি হতে শিশুটিকে কেড়ে নিল। পরম মমতায় নিজের বুকে আগলে নিল সে আর কেউ নয়, শিশুটির ধাত্রীমা। প্রচণ্ড ক্রোধের রোষানলে তিনি ভীষণভাবে ফুঁসছেন। আচমকা এমনভাবে বাধা পেয়ে সবাই যেন হতচকিত হয়ে গেল। এই ব্যাপারগুলো তো কোনো গর্হিত অপরাধ বা খারাপ ব্যাপার নয়, এইটাই তো প্রথা, যুগ যুগ ধরে তো এইটাই চলে আসছে। এ দৃশ্যে এমন প্রতিক্রিয়া দেখানোর আছেটাই বা কি? এই প্রশ্নটাই তখন ঘোরাফেরা করছে সেখানে উপস্থিত সমস্ত লোকেদের মনে এবং মস্তিষ্কে। শিশুটিকে প্রায় বাজ পাখির মতো উড়ে এসে দুই হাতে চাপটে ধরে প্রবল ক্রোধে রীতিমতো ফুঁসছে জরাজীর্ণ শাড়ি পরা, কপালে লাল তিলক কাটা ওই বৃদ্ধা ধাত্রী। গর্জন করে সে বলে উঠল, সারাটা জীবন ধরে ধর্মের নামে কপালে তিলক কেটে রেখে অনেক অধম্য দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলুম। 3 কাল গিয়ে এককালে বয়স ঠেকেছে। ঈশ্বরের সামনে গিয়ে যখন দাঁড়াবো মাথা নিচু করে, অন্তত একটা পাপ আমি আটকাবো এই নিজের হাতে। চারপাশে সকলে ভীত সন্ত্রস্ত চোখে দেখল বৃদ্ধার ওই রণংদেহী মূর্তি। ওর এক হাতে রয়েছে একখানা ধারালো কাটারি,
আর আরেক হাতে ধরা রয়েছে সদ্যজাত শিশুকন্যাটি। পরিস্থিতি যেন এক লহমায় একেবারে অন্যদিকে ঘুরে গেল। সবাই বিস্মিত, নির্বাক। এরপর কাটারির নিচে ছুঁড়ে ফেলে দিয়ে আঁচলের খুঁটে যে টাকাখানি বাঁধা ছিল সেটা তৎক্ষণাৎ খুলে বার করে সেটিকে ঘৃণা ভরে নিচে ফেলে দিয়ে সে তারপর বলল, একমাত্র আমার লাশ ফেলে তবেই এই বাচ্চাটাকে হাতে পাবেন, এই আপনাদেরকে আমি বলে দিলুম। প্রচন্ড ঘৃণা আর ক্রোধে হাঁপাচ্ছে বৃদ্ধা। তখন শিশুটির ঠাকুরমা বলে উঠল, দেখো, এই বাচ্চাটাকে আমাদের দরকার নেই। কাজেই মরুক কি বাঁচুক তাতে আমাদের কিছু যায় আসে না। তুমি যদি চাও তুমি একে নিয়ে যেতে পারো, কেউ তোমাকে কিচ্ছু বলবে না। কিন্তু একটা কথা কান খুলে শুনে নাও, এর প্রতি কিন্তু আমাদের কোনো দাবি নেই। কাজেই ভবিষ্যতে কোনোদিন যদি একে আমাদের ঘাড়ে গোচাতে চাও, সে আশায় কিন্তু কোনো লাভ হবে না, এও আগে থেকে জানিয়ে দিলুম। এরপর তোমার মর্জি, তুমি একে তোমার সাথে নিয়ে যেতে পারো, কিন্তু এ মেয়ের এখানে খুব বেশিক্ষণ ঠাঁই নেই। তুমি যদি দেরি করো তবে এখানে পাত্র কিন্তু এখনো প্রস্তুত রয়েছে। বৃদ্ধা ধাত্রী এবার একটু সংকটে পড়ে গেল। একবার শিশুটির দিকে তাকালো, আর পরক্ষণেই তাকালো সামনে রাখা ধোয়া ওঠা গরম দুধের দিকে। চারপাশের লোকগুলোর হাত যে একেবারে নিষ্ফিস করছে সেটা বৃদ্ধা ভালোভাবেই বুঝতে পারল। আর কাল বিলম্ব করল না। এক মুহূর্তের ভিতরে সিদ্ধান্ত নিয়ে নিল সে। শিশুটিকে নিজের বুকে আঁকড়ে ধরে পড়ি কি মরি করে ছুট লাগালো দরজার দিকে। এত অমানসিক নির্যাতনের পরেও শিশুটির মায়ের দেহে কিঞ্চিত মাত্র প্রাণ অবশিষ্ট ছিল। চোখের সামনে তার কোলের শিশুটাকে একজন যখন নিয়ে বেরিয়ে যাচ্ছে জন্মের মতো, তখন যেন শেষবারের মতো অব্যক্ত এক যন্ত্রণা অস্ফুট আর্তনাদ হয়ে তার অন্তর ঠেলে বেরিয়ে আসতে চাইল। কিন্তু তার সেই আকুতি অসম্পূর্ণই রয়ে গেল। তখন ঘনিয়ে এলো তার অন্তিম সময়। তার শেষ নিঃশ্বাসের সাথে বাতাসে মিশে গেল তার প্রাণবায়ু। সন্তানকে নিজের বুকে আঁকড়ে রাখার অপারগতার অব্যক্ত আকুতি। আর তার প্রায় সাথে সাথেই বৃদ্ধা ধাত্রী সদ্যজাত শিশুটিকে নিজের বুকে আগলে নিয়ে সেখান থেকে প্রায় এক ছুটে বেরিয়ে গেল। এই দৃশ্য আর নিতে পারল না সিঞ্জিনী। অভাগিনী মায়ের হৃদয় খান খান করে তোলা মর্মান্তিক যন্ত্রণা আর পরিশেষে মৃত্যুর ওই দৃশ্যখানি সিঞ্জিনীর বুকের বাম পাশে এতখানি জোরে আঘাত করল যে সিঞ্জিনীর ভেতরে উঠল এক ভাষাহীন আর্তক্রন্দনের রোল। কে এই অপরিচিতা মহিলা? একে কি সিঞ্জিনী আগে কোনোদিন দেখেছে? না, এই মুখ, এই চেহারা ও আগে কোনোদিনই দেখেনি। এমনকি ব্যস্ত শহর কলকাতার বুকে জন্ম থেকে বড় হয়ে যথেষ্ট সময় সে সেখানে কাটিয়েছে, দেখেছে অনেক কিছুই। এমন ভয়াবহ অজ্ঞতা আর কুসংস্কারের প্রতিচ্ছবি ও চাক্ষুষ করেনি কোনোদিন। কিন্তু ওর কেন জানি শুধুই মনে হচ্ছে এই সমস্ত কিছুর সঙ্গে ওর নিজের গভীর কোনো একটা যোগসূত্র রয়েছে। শুধু তাই নয়, পশুর মতো নির্যাতন সহ্য করে মার খেয়ে রক্ত ঝরিয়ে ওর চোখের সামনে যে অসহায় মাকে ও তর্পে তর্পে মরতে দেখলো এইমাত্র, তাকে ও আগে কোনোদিন না দেখলেও ওর যেন মনে হচ্ছে এ মুখ যেন ওর ভীষণ চেনা। এ মুখ যেন ও প্রতিদিনই দেখে। যখন ও নিজের মুখোমুখি হয়, আয়নার সামনে যখন ও দাঁড়ায়, তখন যেন প্রতিদিন আসলে এই অসহায় মায়ের এই চেহারা, এই মুখেরই সামনাসামনি হয় রোজ। কিন্তু এ কি করেই বা সম্ভব? ওর মাথা কাজ করা যেন বন্ধ হয়ে যেতে থাকলো। ও নিজের দুই হাত দিয়ে সজোরে চেপে ধরলো নিজের মাথাখানি। কি হচ্ছে আমার সাথে? কেমন যেন তন্দ্রা আসতে শুরু করলো ওর, একটু ঝিমুনি ঝিমুনি ভাব।
ক্রমেই চারপাশটা যেন ওর চোখে ঝাপসা মনে হতে শুরু করলো। ও ডুবে যেতে থাকলো গভীর নিদ্রার ক্রোড়ে। সিঞ্জিনের গভীর ঘুমটা আস্তে আস্তে পাতলা হতে শুরু করলো। গভীর রাত, চারপাশে একেবারে আলকাতরা কালো নিকষ অন্ধকার। বন্য জন্তু জানোয়ারের ডাকে চারিদিকের বাতাস আধারের সুরে তীব্রভাবে জেগে উঠেছে। সিঞ্জিনি আস্তে আস্তে চোখ মেলে চাইল। দু চোখ দুই হাত দিয়ে রোগড়ে নিয়ে দেখল চারপাশটা। এ কি? ও কোথায় শুয়ে আছে? পাহাড়ি জঙ্গলের ভিতরে খোলা রাস্তার ধুলোবালি মেখে এইভাবে ও পড়ে রয়েছে কিভাবে? সেই করে ঘরটা যেখানে ও ছিল এতক্ষণ, এত সব ঘটনা চাক্ষুষ করল, তার তো কোনো চিহ্ন নেই। চারপাশে কোনো মানুষের বাস আছে বলেই তো মনে হচ্ছে না। এইসব কি বুজরুকি আর ভেলকিবাজি হয়ে চলেছে ওর সাথে। ভয়ে আতঙ্কে ও সারা শরীরে কাটা দিতে শুরু করলো। ওর হঠাৎ মনে পড়ে গেল ও কেন, কি জন্য, কোথায় এসেছিল, কিন্তু ও কি করে, কোন জায়গায় কেন এসে পড়েছে সেটা কিছুতেই মনে করতে পারছে না। ফেরার কোনো রাস্তাও ঠাহর করতে পারছে না। তবে সিঞ্জিনি প্রচণ্ড সাহসী মেয়ে। একটা গভীর জঙ্গল যেখানে এখন শুধুই বন্য জন্তু জানোয়ারের ডাকাডাকি, নিকষ কালো অন্ধকার, এই ভয়ঙ্কর নির্জনতা, আর সেখানে এহেন অপ্রত্যাশিত একাকিত্বের ভয়াবহতা, এইসবের কোনো কিছুতেই ভীত হয়ে দুর্বল হয়ে পড়ার মেয়ে সিঞ্জিনি নয়। ওর স্মৃতিপটে ভেসে ওঠা সেই মায়াকুটির, সেখানকার মানুষজন, আর সেখানকার ভেতরের সেই পৈশাচিক নির্যাতনের দৃশ্য, এই সব কিছুকেই ও একটা দুঃস্বপ্ন বলেই উড়িয়ে দিল। ও ভাবল রাত আর কতক্ষণের জন্য, একটা সময় পরে ঠিকই দিনের আলো ফুটে উঠবে। আর তখনও ঠিকই কোনোভাবে লোকালয়ে পৌঁছে হোটেলে ওর বন্ধুদের কাছে ফিরে যাবে। ইস, কোথা দিয়ে যে কি হয়ে গেল! এখন ওরা না জানি কি ভয়ঙ্কর দুশ্চিন্তাটাই না করছে ওকে নিয়ে। এই কথাটা মাথায় আসতেই সাথে সাথে ও নিজের জিন্সের প্যান্টের পকেটের ভেতরে হাত ঢুকিয়ে বার করলো ওর মোবাইল ফোনটা। ফোনটা বোধহয় আপনা হতেই সুইচ অফ হয়ে আছে। ও ফোনের সুইচ অন করতে গেল, কিন্তু ক্রমেই ও বুঝতে পারল ওর ফোনটা পুরোপুরি গেছে। হাজার টিপে নাড়াচাড়া করেও কোনো মতে ফোনটাকে ঠিক করতে পারল না ও। প্রচণ্ড বিরক্তি আর হতাশা নিয়ে মাথায় হাত দিয়ে বসে পড়ল ও। এখন ও আর কি বা করবে? এখন রাতের অন্ধকার শেষ হয়ে যতক্ষণ না আলো ফুটে উঠছে ততক্ষণ তো ওর সামনে সমস্ত রাস্তাই বন্ধ। কোথা থেকে কি একটা ফালতু ঝামেলায় ফেসে গেল এটা ভেবে বড্ড বিরক্ত লাগছে ওর। এখন এই পাহাড়ি জঙ্গলের খোলা পথে বন্য জন্তু জানোয়ারদের আনাগোনা চারপাশে সেসব জেনে শুনে এখানেই একা একা ওকে রাত কাটাতে হবে। একরাশ বিরক্তি নিয়ে ও ফের শুয়ে পড়তে গেল যেখানে এতক্ষণ ও অঘরে শুয়ে ঘুমাচ্ছিল। আর শুতে গিয়েই ও একটা কিছু বুঝতে পেরে প্রচণ্ড আশ্চর্য লাগলো ওর। এতক্ষণ যেখানে ও শুয়েছিল সেখানকার মাটির তলায় কিছু একটা চাপা পড়ে রয়েছে, যেটা কিনা বেরোনোর জন্য রীতিমতো ছটফট করছে। খুবই আশ্চর্য হয়ে আর প্রচণ্ড কৌতূহলবশত উচিত অনুচিত না বিবেচনা করেই ও দুই হাত দিয়ে মাটি খুঁড়তে লাগলো। চাঁদের মায়াবী জ্যোৎস্নাটা হঠাৎই যেন মেঘের আবডাল ফুঁড়ে প্রজ্বলিত হয়ে উঠল তেড়ে ফুঁড়ে। এই ঘন জঙ্গলের ভেতরে এখন আর দেখতে কোনো অসুবিধেই হচ্ছে না সিঞ্জিনির। একটা ভয়ঙ্কর কোনো রোগ যেন চেপে বসলো ওর ভেতরে। ও রীতিমতো পাগলের মতো মাটি খোঁড়া শুরু করে দিল। বেশ খানিকক্ষণ খোঁড়ার পর ও চাঁদের মায়াবী জ্যোৎস্নার আলোয় পরিষ্কারভাবে দেখতে পেল ওর মাটি খোঁড়ার ফলপ্রসূ যেটা নগ্নভাবে জেগে উঠেছে সেটা আর কিছুই নয়, একটা নরকঙ্কাল। এবার সিঞ্জিনি সত্যি প্রচণ্ড ভয় পেয়ে গেল।
বন্ধুদের সাথে বেড়াতে এসে ও তো এমন একটা জায়গায় একা এভাবে চলে আসবার মেয়েই নয়। যেদিন থেকে ও কালিম্পংয়ে পা রেখেছে তারপর থেকে এসব কি হয়ে চলেছে ওর সঙ্গে। ও যেন আর নিজের মধ্যেই নেই। একটা কোনো অলৌকিক টান যেন ওকে টেনে হিঁচড়ে নিয়ে এসেছে। ও যা দেখছে, যা ভাবছে আর যা ঘটছে তার কোনো কিছুরই কোনো কুলকিনারা খুঁজে পাচ্ছে না। না, ভূত প্রেতে ওর বিশ্বাস বা ভয় কোনোটাই নেই, কিন্তু এখন ওর মনে হচ্ছে একটা কিছু রয়েছে যা ওকে নিজের কাছে ক্রমাগত টানতে চাইছে, বাঁধতে চাইছে এমনভাবে যে নিজেকেই নিজের হাতে রাখতে পারছে না। যার জন্য এই সমস্ত ঘটে চলেছে সে কে, কি তার উদ্দেশ্য? ওই মায়াকুটির আর তার ভেতরের ঠান্ডা রক্তের সমস্ত লোকজন, নৃশংস নরাধম একজন স্বামী নিজের মায়ের সাথে মিলে নিজের স্ত্রীর উপরে পাশবিক নির্যাতনের ওই রক্তাক্ত দৃশ্য, কন্যা সন্তান জন্ম দেওয়ার অমার্জনীয় অপরাধে একজন হতভাগ্য মায়ের নির্মম মৃত্যু, সদ্যজাত একটি শিশুকন্যাকে গরম দুধে চুবিয়ে হত্যার ঠান্ডা মাথার সমস্ত চোখারযন্ত্র, এই সমস্ত কিছুই নেহাত দুঃস্বপ্ন বলে আর উড়িয়ে দিতে পারছে না সিঞ্জিনি। ও আরো মাটি খুঁড়তে শুরু করলো উন্মত্তের মতো, যতক্ষণ পর্যন্ত না পুরো কঙ্কালটা বেরিয়ে আসে। রাত গভীর, নির্জন জঙ্গলের ভিতরে প্রায় উন্মত্তের মতোই নরকঙ্কালটির উপর থেকে দুই হাতে মাটি সরাতে সরাতে একটা সময়ে ও মাথার খুলি থেকে আরম্ভ করে পা পর্যন্ত পুরো কঙ্কালটাকেই উন্মুক্ত করতে সক্ষম হলো। তারপর ও ক্ষান্ত দিল। দুর্বল শরীরে এহেন পরিশ্রমের ফলে ও পরিশ্রান্ত হয়ে বসে পড়ল, হাঁপাতে থাকলো। কিছু নিঃশব্দ মুহূর্ত কাটল এভাবে। হঠাৎ ওই নির্জন জঙ্গলের পিন পড়া নির্জনতা এক লহমায় ভেঙে গুড়িয়ে গেল। একটা যন্ত্রণাক্লিষ্ট ক্ষীণ পুরুষ কণ্ঠ প্রায় আর্তনাদের সুরে বলে উঠল, মারে, এতদিনে তুই এলি রে মা। প্রচন্ড চমকে উঠল সিঞ্জিনি। চারপাশটায় তাকালো, কই কেউ তো নেই কোথাও। এবার সিঞ্জিনির পিঠ দিয়ে যেন একটা হিমশীতল স্রোত বয়ে গেল। তাহলে এখন ও যেটা ভাবছে সেইটাই কি তবে ঠিক? ও ভয়ে ভয়ে তাকালো ওর পাশে শায়িত ওই নরকঙ্কালটির দিকে। হ্যাঁ, ও ঠিকই ভাবছে। ওর পাশে শায়িত নরকঙ্কালটির অক্ষিকোটর ঠেলে বেরিয়ে আসছে আগুনের আভা। দীর্ঘদিন ধরে আট হয়ে জুড়ে থাকা দাঁতের পাটি খুলছে সশব্দে, আর ওর ভেতর থেকে একটা প্রচণ্ড যন্ত্রণাক্লিষ্ট আর্তধ্বনি বেরিয়ে আসছে। প্রচণ্ড ভয়ে একেবারে ছিটকে দূরে সরে গেল সিঞ্জিনি। ছটফট করে উঠে দাঁড়িয়ে ওই স্থান পরিত্যাগ করতে উদ্যত হতেই পেছন থেকে ফের পুরুষ কণ্ঠের সেই ডাক ভেসে এলো, কোথায় যাচ্ছিস? যাস না মা, এই অধম বাপটাকে ফেলে আর দূরে সরে যাস না। অনেক অন্যায় করেছি আমি তোর সাথে, তোর মায়ের সাথে। একবার তুই আমায় আমার পাপের প্রায়শ্চিত্ত করার সুযোগটুকু দে মা। আমায় ফেলে চলে যাস না, তোর দুটি পায়ে পড়ি। ওই কণ্ঠে এমনই একটা আকুতি ছিল যে সিঞ্জিনি যেন বাধা পড়ে গেল। পিছন ঘুরে ধীর পায়ে আস্তে আস্তে এগিয়ে এলো মাটিতে শায়িত ওই নরকঙ্কালটির কাছে। হাঁটু গেড়ে বসল। সিঞ্জিনি স্পষ্ট বুঝতে পারল ওই অতৃপ্ত প্রেতাত্মাটি ওকে নিজের কন্যা হিসেবে সম্বোধন করছে। এবার ভয়ের বদলে হঠাৎ কেমন যেন মায়া জাগলো ওর। নীরবে তাকালো কঙ্কালটির অক্ষিকোটরের দিকে। এবার কঙ্কালটি ফের কথা বলে উঠল, মারে, আমি ক্ষমার অযোগ্য মনুষ্যে তোর পাপ করেছি।
আজ আমি তোর কাছে হাত জোড় করে অকপটে স্বীকার করছি, তোর আগে আর যে দুটি লক্ষ্মী জন্মেছিল আমার ঘরে, তাদেরকে গরম দুধে চুবিয়ে বেড়েছি এই আমি। সিঞ্জিনি এবার বিস্ময়ে হতবাক হয়ে গেল। তার মানে যে দৃশ্যগুলোকে ও খারাপ স্বপ্ন ভাবছিল এতক্ষণ, সেগুলো আসলে অতীতেরই কোনো একটা ঘটনার জলজ্যান্ত প্রতিচ্ছবি। সিঞ্জিনি মুখ দিয়ে ওর অজান্তেই অস্ফুটে কথা বেরিয়ে এলো। আপনি আপনি এসব আমাকে কেন বলছেন? কি কি চান আপনি আমার কাছে? কঙ্কাল ক্ষীণ কণ্ঠে বলে উঠল, আমার যে প্রায়শ্চিত্তের কোটা এখনো বাকি রয়ে গেছে। তোর কাছে সব পাপ স্বীকার না করলে, তোর মায়ের আত্মার কাছে মার্জনা না পেলে আবার যে মুক্তি হবে না রে মা। তোর হাতেই যে আমার মুক্তি, আমার প্রায়শ্চিত্তের সম্পূর্ণতা। তোর এই অধম বাপটাকে ক্ষমা ভিক্ষে দিয়ে যা মা, আমায় মুক্তি দিয়ে যা, আমায় মুক্তি দিয়ে যা। কাতর কণ্ঠে বলল কঙ্কালটি। প্রচন্ড অবাক হয়ে সিঞ্জিনি বলল, আমি আপনার মেয়ে কেন হতে যাব? আমার আমার বাবা মা দুজনেই বেঁচে আছেন। ওনারা তোর আসল বাবা মা নন, এই সত্যিটা তুই আজও জানিস না। আমাদের ঘর থেকে দাইমা তোকে নিয়ে বেরিয়ে যাওয়ার পরেই খবর পাই ওনাকে কঠিন ব্যামোয় ধরেছে। উনি আর বেশি দিন বাঁচবেন না। ওই সময়ে আমাদের গ্রামে একটা দরকারে আসেন তোর পালক বাবা মা। তোর বর্তমান মা তখন অন্তঃসত্ত্বা ছিলেন। হঠাৎ ব্যথা ওঠায়, কাছাকাছি কোনো হাসপাতাল না থাকায় ওই দাইমার কাছে যেতেই বাধ্য হন ওনারা। কিন্তু অসুস্থ শরীরে দাইমা ঠিকঠাক ভাবে প্রসব করাতে পারলেন না, পেটের সন্তানটিকে বাঁচাতে পারলেন না। কিন্তু এই সত্যটা সত্য নারী কাটা মা নিতে পারলেন না, পাগলামি শুরু করলেন। তখন আর উপায় না দেখে দাইমা ওনার ঘরে নিশ্চিন্তে ঘুমিয়ে থাকা ফুটফুটে মেয়েটাকেই ওনার হাতে তুলে দিয়ে বললেন, যেই নাও, মেয়ে হয়েছে তোমার। তোকে হাতে পেয়েই উনি যেন পৃথিবী ভুলে গেলেন, খুঁজে পেলেন নিজের স্বর্গ। আর তারপর তুই তাদের সন্তান হয়ে তাদের সাথেই আমাদের ওই প্রত্যন্ত গ্রাম থেকে চলে গেলি শহরে। আর এই ঘটনার অল্প দিনের মধ্যেই ওই দাইমা দেহ রাখলেন। সমস্ত কথা শুনে যেন পায়ের তলা থেকে মাটি সরে গেল সিঞ্জিনির। এত বড় একটা ধাক্কা যে ওর জন্য অপেক্ষা করে রয়েছে, এটা ও কোনোদিন ভাবতে পারেনি। বাবা আর মায়ের মুখখানি ওর মনের আয়নায় ভেসে উঠতে থাকলো বারবার। ওর দু চোখ ফেটে জল পড়তে লাগলো। কঙ্কাল আবার বলতে শুরু করলো, তোকেও আমি ওইভাবেই মারতে গিয়েছিলাম, কিন্তু একদম শেষ মুহূর্তে দাইমা এসে আমার হাত থেকে তোকে ছিনিয়ে নিয়ে আমার পাপের বোঝা খানিক হালকা করেছিল বটে, কিন্তু তোর মায়ের সাথে আমি যে পাপটা করেছি তার শাস্তি ভগবান আমাকে মর্মে মর্মে বুঝিয়ে দিয়েছেন এই জীবদ্দশাতেই। মেয়ের জন্ম দেওয়ার অপরাধে মানুষটাকে আমি পিটিয়ে পিটিয়েই মেরে ফেলেছি। তোর মায়ের মৃত্যুর পর আমি আরেকটা বিয়ে করি পুত্র সন্তান লাভের আশায়। এরপর আমার ঘর আলো করে পরপর দুটো ছেলে হলো,
আমি ভাবলাম এখন আমার বুকের ছাতি চওড়া হয়ে গেল, কিন্তু ছেলেরা বড় হতেই এ ভুল ভাঙতে আমার খুব বেশি সময় লাগলো না। আমার দ্বিতীয় স্ত্রী চামেলি যখন টিবি হয়ে মারা যায়, তখন আমার শরীরের অবস্থাও খুব একটা ভালো ছিল না। পাশে কারোর সাহায্য না পেলে আমার একার পক্ষে যে চলা বেশি দিন সম্ভব নয় সেটা আমি জানতাম। চামেলি মারা যাওয়ার পর আমি বড় অসহায় বোধ করতাম, আর ছেলেদের ওপরে অধিক মাত্রায় নির্ভরশীল হয়ে পড়েছিলাম। তবে ছেলেরা আমার দেখাশোনা সেবা যত্ন ভালোভাবেই করত। আমার বড় ছেলে বিয়ে করে যখন ঘরে বউ আনলো, তারপর আমি বুঝতে পারি ঘরে লক্ষ্মী এসেছে। বৌমা আমাকে যেভাবে সেবা যত্ন করত, তাতে আমি খুবই নিশ্চিন্ত আর সন্তুষ্টি নিয়ে একটা সুখের জীবন কাটাচ্ছিলাম। আমার ছোট ছেলেও চাকরি পেয়ে গেল। ব্যাস, আমি বাকি জীবনের জন্য পুরোপুরি নিশ্চিন্ত হয়ে গেলাম। কিন্তু আমি তখন বুঝতে পারিনি এ সুখের আয়ু ততদিন পর্যন্তই যতদিন সম্পত্তির দলিল আমি দুই ছেলেকে বুঝিয়ে দিচ্ছি। আর সেই দিনটা আসতেও খুব বেশি দেরিও হলো না। ছেলেদের কথা শুনে আমি নিশ্চিন্ত মনে সম্পত্তি দুই ভাইয়ের মধ্যে সমানভাবে ভাগ করে কাগজপত্র সব তৈরি করে দিলাম। ব্যাস, তার পর মুহূর্ত থেকেই দেখতে শুরু করলাম এই প্রত্যেক কটা মুখোশধারীর প্রকৃত রূপ। উঠতে বসতে বৌমা আমায় খাবার খোটা দেওয়া থেকে আরম্ভ করে আমায় মারতেও বলতো, গায়েও হাত তুলতো আমার ছেলেদের সামনে। ওরা সব কিছু দেখেও না দেখার ভান করত। আমার দুই পুত্রের কাছেও আমাকে কম লাঞ্ছনা, গঞ্জনা আর শারীরিক নির্যাতন ভোগ করতে হয়নি। আমি তখন মর্মে মর্মে উপলব্ধি করলাম, এ তো আমার ছেলেদের নির্যাতন নয়, এ হলো ভগবানের লাঠি। শেষ পর্যন্ত ছোট ছেলে চাকরিতে প্রমোশন পেল। ওর সম্পত্তির অংশ দাদার কাছে বিক্রি করে দিয়ে নিজের ভবিষ্যৎ গুছিয়ে নিয়ে চলে গেল আমেরিকা। আমি পড়ে রইলাম আমার বড় ছেলের লাঠি ধাটা আঁকড়ে। বড় ছেলে প্রায়ই বলতো, ভাইটা যা হোক ভালোই আহম্মক বানালো আমায়। নিজের আখেরটাও গুছিয়ে নিল, আর সেই সাথে বাবার পুরো দায়টা আমার উপর ঝেড়ে ফেলে দিয়ে চলে গেল। এইভাবে দিন যায়। খুব অল্প সময়ের ভিতরেই আমার একটা খুব খারাপ ধরনের চর্মরোগ দেখা দিল। সারা শরীর পচতে শুরু করলো, ঘা হলো, দেখা দিতে লাগলো দুর্গন্ধ। বাক শক্তিটাও হারালাম। হাত পায়ের আঙুলগুলো সব অসাড় হয়ে এলো। এরপর তো লাঠিরাটা হলেও যেটুকু ঠাঁই ছিল ঘরে সেটুকুও গলার কাটা হয়ে দাঁড়ালো। আমি তখন শুধুই ভগবানের কাছে নিজের মৃত্যু ভিক্ষা করতাম। ওই সময়ে হঠাৎ একদিন আমার বড় ছেলে আমার কাছে এসে ভালো মানুষের মতো মুখ করে বলল, বাবা, আমরা তোমার চিকিৎসার ব্যবস্থা করেছি। তুমি ভালো হয়ে যাবে। কালিম্পংয়ে ভালো ডাক্তার আর চিকিৎসার ব্যবস্থা আছে। আমরা কাল ভোরবেলাতেই তোমাকে সেখানে নিয়ে যাব। আমি প্রত্যন্ত গ্রামের স্বল্প শিক্ষা সম্পন্ন মানুষ হলেও কালিম্পং এর মতো একটা পর্যটন স্থানে আমাকে ভালো চিকিৎসা করানোর জন্য নিয়ে যাওয়া হবে, এই কথাটা যে কতখানি বিশ্বাস করার মতো সেটাতে আমার সন্দেহ দেখা দিল।
কিন্তু বাক শক্তি আর অঙ্গ সঞ্চালন ক্ষমতা হারিয়ে সর্বাঙ্গে পচন ধরে যে অবস্থা হয়েছে আমার, তাতে আমার কোনো কিছু মনে হওয়া বা না হওয়ার আর কি বা মূল্য। ওপাশ থেকে সেদিন বৌমার গলা পেলাম, হ্যাঁ গো, হোটেলে যে ঘর বুক করেছো সেটাতে ব্যালকনি আছে তো? জানালা দিয়ে পাহাড় দেখা যায়? আমার কাছে বসেই ছেলে চেঁচিয়ে উত্তর দিল, হ্যাঁ গো হ্যাঁ, তোমার ঠিক যেমনটি পছন্দ তেমন ব্যবস্থাই করেছি। উহ, এত তাড়াহুড়োর মধ্যে সবটা করতে হলো। যাকগে, তুমি গিয়ে লুচি চিকেন সব হটপটে ভরো, আমি তোমাকে ঘরের ছবি দেখাচ্ছি গিয়ে। হুড়মুড় করে উঠে বড় ছেলে চলে গেল। আমি তো তখন কোনো কিছুর সাথেই কোনো কিছুকে মেলাতে পারছিলাম না। পরে পুরো ব্যাপারটা আমার কাছে জলের মতো পরিষ্কার হয়ে গেল যখন চিকিৎসা করার নাম করে আমাকে কালিম্পং নিয়ে গিয়ে হোটেলের ঘরে পা রাখার খানিক পরেই অসুস্থ শরীরের আমাকে নিয়ে ওরা বেড়ানোর জন্য তৈরি হতে থাকে। বাক শক্তিহীন, রোগ ক্লিষ্ট দুর্বলেই আমার ইচ্ছা অনিচ্ছা বা সাধ্য অসাধ্যের কোনো প্রশ্নই সেখানে ছিল না। ওরা আমাকে কষ্ট করে বয়ে বয়ে একটা পাহাড়ি জায়গা পর্যন্ত নিয়ে আসে, আর তারপর সেখানে আমাকে একা ফেলে রেখে নিজেরা চলে যায় জন্মের মতো। ব্যাস, ওই দিন থেকেই আমি ওই রোগ ক্লিষ্ট মুমূর্ষ শরীর নিয়ে এই নির্জন পাহাড়ের বুকে উপসী হয়ে পড়ে থাকতাম একা। মানুষ তো দূর, বন্য জন্তু জানোয়ার ছাড়া আর কোনো প্রাণীর দেখা পেতাম না। অদৃষ্ট, এমন নির্মম শাস্তি কি কপালে ছিল আমার? উপসী তৃষ্ণার্ত অবস্থায় এইভাবে খোলা পাহাড়ি জঙ্গলের ভিতরে পড়ে থাকতাম। সারা শরীরে পচন ধরে চারপাশের বাতাস পর্যন্ত দুর্গন্ধে ছেয়ে যেত। আমি শুধু পড়ে পড়ে সমানে নিজের মৃত্যু ভিক্ষা করতাম, ঈশ্বরকে শুধাতাম আমার প্রায়শ্চিত্ত আর কত বাকি আছে। আর যে যন্ত্রণা নিতে পারছি না, আমাকে মুক্তি দাও, আমাকে মুক্তি দাও। ওই সময়েই হঠাৎ স্বপ্নে কেউ আমার কানের কাছে ফিস ফিস করে সেদিন বলেছিল, তোর মতো নরপিশাচের পাপের প্রায়শ্চিত্ত এত সহজে হবার নয়, মুক্তিও এত সহজে তুই পাবি না। তোর মুক্তি তখনই সম্ভব যদি তোর প্রথম স্ত্রী তোকে মার্জনা করে। আমি কাতর কণ্ঠে বলেছিলাম, এ কি পরিহাস! তার কাছে আমি কি করে মার্জনা ভিক্ষা চাইব? সে যে মৃত। আকাশ কাঁপানো গম্ভীর কণ্ঠে তখন উত্তর ভেসে এলো, উপায় আছে। তোর যেই মেয়েটাকে তুই গরম দুধে চুবিয়ে মেরে ফেলতে গিয়েছিলিস, সেই মেয়ে একমাত্র পারবে তার মায়ের আত্মার পুনর্জাগরণ ঘটাতে। শুধুমাত্র এইভাবে তুই স্ত্রীর কাছে নিজের কৃতকর্মের মার্জনা চাইবার সুযোগ পাবি। সে যদি তোকে মার্জনা করে তাহলে শেষ হবে তোর প্রায়শ্চিত্ত, না হলে তোর শরীর পচে গলে পঞ্চভূতে বিলীন হয়ে গেলেও তুই দগ্ধ হতে থাকবি নরকের আগুনে। তোর মুক্তি হবে না, তোর মুক্তি হবে না। এরপর দিনের আলো পাখির গুঞ্জনের সঙ্গে আমার ঘুমও ভেঙে যায়।
এরপর ক্ষুধা, তৃষ্ণার ভয়াল দহন আর সারা শরীরে রোগের ভয়ঙ্কর পীড়া, শরীরের ধ্বংস সাধন আর সারা শরীর জুড়ে দুর্গন্ধ, পোকাদের ক্রমবর্ধমান আনাগোনাতে খুব অল্প সময়ের মধ্যেই এই শরীর থেকে বেরিয়ে যায় আমার প্রাণ। কিন্তু এরপরেও আমার মুক্তি হলো না। স্বপ্নে পাওয়া ওই ভবিষ্যৎবাণী সত্যি হলো। আমি দগ্ধ হতে থাকলাম নরকের আগুনে। এইভাবেই কেটে গেল প্রায় 5 বছর। এ যন্ত্রণা আমি আর নিতে পারছি না। শুধু ঈশ্বরের কাছে কাঙালের মতো পড়ে পড়ে কেঁদে চলেছি। আমার মেয়েটাকে আমার কাছে পাঠিয়ে দাও। আমার স্ত্রীর পায়ে পড়ে আমাকে ক্ষমা চাইতে হবে। আমার মেয়ের কাছে পাঠিয়ে দাও ভগবান, পাঠিয়ে দাও। যেমন করে হোক তাকে আমার কাছে পাঠিয়ে দাও। ভগবানের অশেষ কৃপা, আজ তিনি আমার মতো পাপীর কথা শুনেছেন। সবটুকু শোনার পর সিঞ্জিনির কাছে ধীরে ধীরে সবটা স্পষ্ট হতে থাকলো। ওই মায়াকুটিরের ভেতরে কষায়ের মতো মেরে মেরে রক্তাক্ত করে যাকে হত্যা করা হয়েছিল সেই হলো সিঞ্জিনির জন্মদাত্রী মা। আর নৃশংসভাবে তাকে যিনি হত্যা করেছেন তিনি আর কেউ নন, সিঞ্জিনির জন্মদাতা পিতা, যিনি আপন পুত্রদের হাতে প্রতারিত হয়ে তাদের ধূর্ততার সাথে সুকৌশলে বিতাড়িত করার ফলপ্রসূ এমন জনমানবহীন জঙ্গলের ভিতরে একা রোগক্লিষ্ট অবস্থায় পড়ে থাকার পর এখানে প্রাণত্যাগ করেছিলেন। এখন সিঞ্জিনির সামনে পড়ে রয়েছে তারই হাড় সর্বস্ব কঙ্কালটুকু। এই মুহূর্তে তার একমাত্র আকুতি হল মার্জনা এবং প্রায়শ্চিত্তের সম্পূর্ণতা। তারপরেই যে আসবে মুক্তি। মুক্তি না হওয়া পর্যন্ত নরক যন্ত্রণার যে অগ্নিদহনে ছটফট করে চলেছে এই আত্মাটি, তার এমন যন্ত্রণা দেখে কিন্তু এখন এতটুকুও কষ্ট হচ্ছে না সিঞ্জিনির। ও ভালোভাবেই বুঝতে পারছে স্বপ্নের ঘোরে ওই কুটিরের ভেতরে 2 হাতে পৈশাচিক আস্ফালন নিয়ে যে সদ্যজাত শিশুটিকে গরম দুধের ভিতর চুবিয়ে মারতে যাচ্ছিলেন ওই শিশুটি আর কেউ নয়, সিঞ্জিনি নিজে। নিজের জন্মদাত্রী মাকে যেভাবে হত্যা করেছে এই লোকটি, তাতে ক্ষমা এর প্রাপ্য নয়। ভগবান একদম ন্যায় বিচার করেছেন। একটা ভয়ঙ্কর ক্রোধ জন্মালো সিঞ্জিনির ভেতরে। কঙ্কাল ফের বলে উঠল, মারে, একমাত্র তুই পারবি তোর মায়ের আত্মাকে একবার আমার সামনে এনে দাঁড় করাতে। তার কাছে যে আমায় ক্ষমা চাইতেই হবে। আমার এতদিনের প্রায়শ্চিত্তখানি তুই পূরণ করে দে মা। তোর মাকে একটি বার ডাক, আমি যে আর পারি রে। প্রচন্ড ক্রোধে কঙ্কালের দিকে তাকিয়ে সিঞ্জিনি বলল, সেদিন আপনার এই আকুতি কোথায় ছিল? যখন রক্ত মাংসের মানুষটাকে এভাবে পশুর মতো মেরে ফেলেছিলেন। আজ নিজের পাপ যখন প্রতি মুহূর্তে ঘাড়ে কামড় বসাচ্ছে, তখন আপনার তাকে প্রয়োজন মনে হচ্ছে। আপনার সাথে ভগবান যা করেছেন ওটাই আপনার উপযুক্ত শাস্তি। পাপ আপনার, তার প্রায়শ্চিত্তের দায়টাও আপনার। ওই দায় আমি নিতে পারবো না। আমার জন্মদাত্রী মা যেখানে আছেন, শান্তিতে আছেন, তাকে বিরক্ত করতে আমি পারবো না। আমি এখান থেকে চললাম। এই বলে সিঞ্জিনি ধর্মর করে উঠে দাঁড়ালো। নিজের 2 হাত ঝেড়ে পরিষ্কার করে নিয়ে ওই স্থান পরিত্যাগ করার উদ্দেশ্যে অগ্রগামী হতে গেল।
তখন পিছনে শায়িত কঙ্কালটি যন্ত্রণাক্লিষ্ট করুণ স্বরে আর্তনাদ করে তার আকুতি জানাতে লাগলো। মারে, আমি যে তোর বাপ, আমি অন্যায় করেছি, আমি পাপী। একটিবার পিছনে ফিরে চাও মা আমার, আমাকে একটিবার ক্ষমা করে দে, আমি তোর দুটি পায়ে পড়ি। নির্জন জঙ্গলের ভিতরে অপার্থিব ওই বিলাপ সেখানকার বাতাসের রন্ধ্রে রন্ধ্রে মিশে গেল। মায়াবী চাঁদের আলোয় পাহাড়ি জঙ্গলে শিরায় শিরায় ছড়িয়ে পড়তে শুরু করলো আকুল সেই ক্রন্দনধ্বনি। আর নিজেকে সামলে রাখতে পারল না সিঞ্জিনী, ঝরঝর করে কেঁদে ফেলল। শত হলেও সে যে ওর জন্মদাতা পিতা, তার পাপের শাস্তি ভগবান তাকে দিয়ে দিয়েছেন। এখন বাপ হয়ে যখন তার যন্ত্রণাক্লিষ্ট আত্মা শুধু একটু মুক্তির জন্য এইভাবে কাঁদছে ওর কাছে, ও আর সেটা পুরোপুরি অগ্রাহ্য করে ওই স্থান পরিত্যাগ করতে পারল না। ওর পা দুটো যেন অসাড় হয়ে এলো। আস্তে আস্তে পিছন দিকে ঘুরল সিঞ্জিনী, তারপর এক পা করে এগিয়ে গেল কঙ্কালটির দিকে। যেখানকার মাটি ও এতক্ষণ ধরে খুঁড়ে চলেছিল উন্মত্তের মতো, সেখানে এখন মাটি উন্মোচনের ফলপ্রসূ রয়েছে একটি নরকঙ্কাল। ও আস্তে আস্তে নিজের হাতখানি ছোঁয়ালো ওই কঙ্কালের করটিতে। ওর দুই চোখ উপচে ভেসে উঠল জল। তারপর দুই চোখ বুজে স্মরণ করতে থাকলো নিজের জন্মদাত্রী জননীকে। মা, মা। তার ক্ষতবিক্ষত রক্তাক্ত মৃতপ্রায় চেহারাখানি যত ওর অন্তর্দৃষ্টি জুড়ে ভেসে উঠতে শুরু করলো, ততই ওর বুকের বাম পাশে ব্যথাটা তীব্র থেকে তীব্রতর হতে শুরু করলো। নির্জন জঙ্গলের ভিতরে মায়াবী চাঁদের আলোয় বন্য আলো আধারির ভেতরে আবছা ওই অন্ধকারের বুকে আস্তে আস্তে প্রস্ফুটিত হতে শুরু করলো একটি নারী মূর্তি। এই নারী মূর্তিটির অবয়ব এখন সিঞ্জিনীর কাছে অপরিচিত নয়। সিঞ্জিনীর জন্মদাত্রী হতভাগ্য মায়ের অবয়বখানি ওই কঙ্কালের উপরে বাতাস ফুরে জাজল্যমান হয়ে উঠতে লাগলো ধীরে ধীরে। আর পারল না সিঞ্জিনী, ও ডুকরে কেঁদে উঠল অবোধ শিশুর মতো। বাতাসের বুক চিরে হঠাৎ ভেসে উঠল একটি নারী কণ্ঠ। মারে, কোনোদিন তোকে চোখের সামনে দেখবো ভাবিনি। যখন জন্মেছিলি এই এতটুকু ছিলি, কত বড় হয়ে গেছিস তুই। সিঞ্জিনী এবার মাথা তুলে চাইল বাতাসে ভাসমান ওই অবয়বের মুখের দিকে। ও স্পষ্ট দেখতে পেল মায়ের দুই চোখ ছলছল করছে। সারা জীবন ধরে যে যন্ত্রণার আগুনে পুড়েছিলেন তিনি, সেই ক্ষতগুলো যেন এক লহমায় জীবন্ত হয়ে ওর চোখের সামনে ভেসে উঠছে। অস্ফুটে ওর গলা দিয়ে আপনা হতেই একটা শব্দ বেরিয়ে এলো, মা, মা। সাথে সাথে ও দেখতে পেল বাতাসের বুকে ভেসে ওঠা ওই নারী মূর্তির ভেতরে যেন কর্পূরের মতো উবে যেতে শুরু করলো সমস্ত যন্ত্রণার রেশ। সেই নারী মূর্তি বলে উঠল, এই দিনটার অপেক্ষাতে এতদিন ধরে প্রহর গুনেছি আমি। আজ আজ তুই আমায় মা বলে ডাকলে, আমার আর কোনো যন্ত্রণা, কোনো কষ্ট নেই। ভাঙা ভাঙা স্বরে সিঞ্জিনী বলে উঠল, মা গো, তোমার কাছে একজন মার্জনা ভিক্ষা করার জন্য এখানে এভাবে প্রহর গুনে চলেছেন। তিনি তোমার কাছে মহা অপরাধী। তোমার কাছে মার্জনা পেলে তবেই তার মুক্তি হবে। তোমার প্রতিজ্ঞায় তার আত্মা প্রতি মুহূর্তে জ্বলে পুড়ে দগ্ধে মরছে। মা, ঈশ্বর ওনার পাপের শাস্তি তাকে দিয়েছেন। এখন তার মুক্তি তোমার হাতে।
নিজের দিকে একবার তাকাও মা। তোমার কাছে মার্জনা ভিক্ষা করছেন যিনি এতদিন ধরে, তার দিকে তাকাও মা, তাকাও। বাতাস কাঁপিয়ে নারী মূর্তি বলে উঠল, মারে, আমার কপালে যা লেখা ছিল সেটাই হয়েছে। শরীর ছেড়েছি সেই কবে। এতদিন পর তুই আমাকে স্মরণ করলি, আমায় মা বলে ডাকলি। আমার সব যন্ত্রণা লাঘব হয়ে গিয়েছে। দোষটা আসলে এই মানুষটা নয় রে, দোষটা আসলে সমাজের। সমাজই তাকে জন্ম থেকেই শিখিয়েছে মেয়েরা হলো বোঝা, জঞ্জাল। এক তাল মাটিকে গড়ে পিঠে যেমন আকৃতি দেওয়া হয়, ওটা তো তেমন আকৃতিই পাবে। পুত্র সন্তান হলো পরিবারের শক্তি আর গতি। এই ধ্যান ধারণা পেয়েই তো উনি বড় হয়েছে। আর তার মাসুল আমার 2 মেয়ে এবং পরিশেষে আমি। আমাদের মতো হতভাগ্য মেয়ে এই একটা বা দুটো নয় রে মা, কত যে আছে এই দেশে, তার কোনো ইয়ত্তা নেই। সমাজের এই এক পেশে ধ্যান ধারণার সাথে যে বাস্তব চিত্রটা মেলে না, সেটা তো তোর বাবা নিজের জীবদ্দশাতেই দেখলেন আর ভুগলেন। ক্ষুধার্ত আর তৃষ্ণার্ত অবস্থায় এই নির্জন জঙ্গলে যখন উনি মরতে বসলেন, তখন সবটা উপলব্ধি করতে পারলেন। নিজের কৃতকর্ম অনুশোচনার আগুনে দগ্ধে মরলেন। এই মানুষটাকে আমি অনেকদিন আগেই ক্ষমা করে দিয়েছি রে। কথাটা বলে নারী মূর্তি নিচের দিকে তাকালো। নিচে শায়িত কঙ্কালের 2টি মাংসহীন হাড় সর্বস্ব হাত সামনের দিকে জড়ো হচ্ছে, আর তার ভেতর থেকে একটা ভগ্ন পুরুষ কণ্ঠ কাতর স্বরে বলছে, ক্ষমা করো বালতি, আমায় তুমি ক্ষমা করো। প্রায়শ্চিত্তের আগুনে সে কণ্ঠস্বরের পরতে পরতে ক্ষত বিক্ষত রক্তাক্ত যন্ত্রণার স্পষ্ট পরিস্ফুটন হয়ে চলেছে। নারী মূর্তি বলে উঠল, তোমার প্রতি আজ আর আমার কোনো অভিযোগ নেই। তুমি তো আমায় ভালোবেসেছিলে। তোমার পরিবারের কথা শুনে শুনে তোমার ভিতর জেগে উঠেছিল একটা পিশাচ। সে তো অনেকদিন আগে দগ্ধে নষ্ট হয়ে গেছে। এবার তুমি চলে এসো, চিরতরে চলে এসো। আর কোনো সমাজ, অন্ধ চুক্তিহীন নিয়ম কানুন আর আমাদের ভিতরের কোনো অশান্তি ডেকে আনতে পারবে না। আমিও তো অপেক্ষা করেছিলাম শুধু তোমার জন্য, যে মানুষটাকে আমি নিজের করে পেয়েছিলাম একদিন। সিঞ্জিনী বুঝতে পারল বাতাসে ভেসে ওঠা বিদেহী আত্মা আর পার্থিব বাতাসে নিজেকে ধরে রাখতে পারছে না। অবয়বটি মিলিয়ে যেতে শুরু করেছে একটু একটু করে। সিঞ্জিনী অপার বিস্ময় নিয়ে দেখতে থাকলো সামনে শায়িত কঙ্কালটিও ধোঁয়ার মতো বাতাসের সাথে মিশে ক্রমে অদৃশ্য হয়ে যেতে শুরু করেছে। বিস্ময়ের ঘোর এমনভাবে ঘিরে ধরল সিঞ্জিনীকে যে ও ক্ষণিকের জন্য স্থান, কাল, পাত্র সমস্ত কিছু ভুলে গেল ওর নিজের বর্তমান অস্তিত্ব। ওর গলা দিয়ে মর্মভেদী আর্তনাদ বেরিয়ে এলো। তোমরা আমাকে ছেড়ে দিয়ে চলে যাচ্ছ। সিঞ্জিনী অবাক হয়ে দেখল নরকঙ্কালটির আর কোনো পার্থিব অস্তিত্ব এখন আর নেই। আবার চারপাশের বাতাস কাঁপিয়ে একটি নারী কণ্ঠ বলে উঠল, একজন যে তোকে খুঁজতে বেরিয়ে নিজের প্রাণ হারাতে বসেছে। পিছন দিকে ফিরে নিচে নামতে থাক। একজন সেখানে চাতকের মতো শুধু তোর প্রতীক্ষা দিয়ে রয়েছে। যা মা, তার কাছে যা, জীবনটা সুন্দর করে সাজা। সুখী হ মা, সুখী হ। কথাগুলো বলে ওই বিদেহী আত্মা চিরতরে বিদায় নিল পৃথিবীর বুক থেকে। যাবার সময় মা কি বলে গেলেন সিঞ্জিনীকে? কে ওর প্রতীক্ষায় প্রহর গুনে চলেছে?
মা তো সিঞ্জিনীকে তার কাছে যাবার জন্য নির্দেশ দিলেন। সাথে সাথে হাত পা ঝেড়ে উঠে দাঁড়ালো সিঞ্জিনী। আকাশ আস্তে আস্তে ফর্সা হতে শুরু করেছে, একটু একটু করে ফুটতে শুরু করেছে ভোরের আলো। সিঞ্জিনী একটু একটু করে নামতে শুরু করেছে নিচের দিকে। যত নামছে ততই ও অবাক হচ্ছে। হোটেলের ঘর থেকে বেরিয়ে এইরকম একটা পাহাড়ি জঙ্গলের ভিতরে কিভাবে এসে পড়েছিল ও? পাহাড়ের গা কেটে রাস্তা তো আছে অবশ্যই, কিন্তু সম্পূর্ণ চেতনা লোপ পাওয়া অবস্থাতে ও নিশ্চয়ই সেই রাস্তা ধরে এই ঘন জঙ্গলের ভেতরে এসে পৌঁছায়নি। পাহাড়ের গা কেটে তৈরি করা রাস্তা না ব্যবহার করে কেউ যদি নিচ থেকে উপরে উঠতে যায় তাহলে তো তার বিপদের মারাত্মক সম্ভাবনা। ও নিজে তো ভাগ্যের দরুন পুরোপুরি অক্ষত রয়েছে, কিন্তু ওকে খুঁজতে এই জঙ্গলের ভেতরে আসতে হলে তো পাহাড় কাটা এই রাস্তাটা ব্যবহার না করলে চলবে না। মা তো বারবার করে বলে গেলেন সে বেশি দূরে নেই, আছে সামান্য নিচে। ওর বন্ধুদের ভেতরেই কেউ নিশ্চয়ই দুশ্চিন্তা করে করে শেষ পর্যন্ত আর থাকতে না পেরে বেরিয়ে পড়েছে ওকে খুঁজতে। আর ওরও এমন কপাল, কাউকে কিছুটি বলবার বা জানানোর সুযোগ পর্যন্ত পায়নি। এখন যদি ওকে খুঁজতে এসে তার যদি কোনো বিপদ ঘটে, মনে মনে রীতিমতো কপাল চাপড়াতে লাগলো সিঞ্জিনী। আর দুশ্চিন্তার পাহাড় মাথায় নিয়ে সাবধানে এক পা করে নামতে লাগলো নিচে। বেশি দূর যেতে হলো না ওকে। খানিকটা এগোনোর পরেই ও দেখতে পেল অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছে একটি ছেলে। ওর পরনের শার্টটি দেখে আর চিনতে কোনো অসুবিধা হলো না ওর। একবার এই শার্টটা নিয়েই তো শপিং মলে সমীরের সঙ্গে জোর ঝগড়া লেগেছিল ওর। এই শার্টখানা পরলে দারুণ লাগবে সমীরকে, এই ছিল সিঞ্জিনীর মত। কিন্তু সমীর কোনো মতেই নিজের জন্য ওই শার্ট নেবে না, কারণ ওই শার্ট ওর একেবারেই পছন্দ নয়। কিন্তু সিঞ্জিনীর তখন বারবার মনে হচ্ছিল এমন সুন্দর একখানি শার্ট সমীরকে পরতেই হবে, ভীষণ ভালো মানাবে ওটা সমীরকে। সিঞ্জিনীর জোর জবরদস্তিতেই রীতিমতো বাধ্য হয়ে ওটা কিনেছিল সমীর। নিজে বিল পে করে শার্টটা যখন সিঞ্জিনী ধরিয়ে দিয়েছিল সমীরকে, তখন বেজার মুখ করে সমীর শুধু বলেছিল, শুধু শুধু টাকা খরচ করে শার্টখানা কিনলি সিঞ্জিনী, এ জিনিস জীবনেও পরব না আমি। আজ সমীরের পরনে ওই শার্টখানি দেখে হঠাৎ সিঞ্জিনী বুকের বাম পাশটায় যেন একটা অব্যক্ত ক্রন্দন অনুভব করল। এক লহমায় ওর কাছে পরিষ্কার হয়ে গেল অনেক কিছু। চঞ্চলা হরিণীর মতোই ও ছুটতে গেল সমীরের কাছে। আর কাছে যেতেই ও দেখল ওর কপাল ফেটে রক্ত ঝরছে দরদর করে। ওর আর বুঝতে বাকি রইল না, ওকে খুঁজতে সমীর এই পাহাড়ি জঙ্গলে অনেকটা উঁচুতে পৌঁছে গিয়েছিল। দুর্ঘটনাবশত সেখান থেকে নিচে পড়ে গিয়ে ওর এখন এই অবস্থা। তবে সমীরের চেতনা পুরোপুরি লোপ পায়নি। যন্ত্রণাক্লিষ্ট বিধ্বস্ত সমীর রক্তাক্ত আহত অবস্থায় মারাত্মক কাহিল হয়ে পড়ে রয়েছে। আধবোঝা চোখ দিয়ে ও যখন দেখল সিঞ্জিনী ওর দিকেই এগিয়ে আসছে, তখন ওই অবস্থাতেই ওর ঠোঁটের কোণায় মৃদু হাসি ফুটে উঠল। সিঞ্জিনী এবার দু চোখ ভরা জল নিয়ে প্রবল রাগ নিয়ে ঝাঁপিয়ে পড়ল সমীরের উপর। আমাকে খোঁজার জন্য তুই বিপদ সংকুল পাহাড় জঙ্গল ঠেঙিয়ে এখানে সেইভাবে পড়ে রয়েছিস? তোর কি বুদ্ধি শুদ্ধি কিছুই নেই? তোর যদি কিছু হয়ে যেত? তুই ঠিক আছিস তো সিঞ্জিনী? আর পারল না সিঞ্জিনী, বাঁধ ভাঙা বন্যার মতো ও ঝাঁপিয়ে পড়ল সমীরের বুকে। এরপর সিঞ্জিনী আর সমীর বাকি বন্ধুদেরও খুঁজে পেল। তারা সবাই একসাথে মিলে সেবারের মতো বাড়ি ফিরে এলো। সিঞ্জিনী আমেরিকাতে সেটেল হওয়ার পর থেকে এখন জয়াদেবী অনেকটাই ভালো হয়ে উঠেছেন। বহুদিন পর আবার তিনি পায়ে হেঁটে চলাফেরা করতে পারছেন। তার হুইল চেয়ারটা এখন ধুলোমাখা অবস্থায় পড়ে রয়েছে বাড়ির স্টোর রুমে। আমেরিকাতে মেয়ের সঙ্গে আসবার আগে জয়াদেবী আর নিরঞ্জন বাবু দুজনেই খুব কিন্তু করছিলেন। বিয়ের পরে মেয়ের সংসারে গিয়ে উঠে তারা কোনো মতেই সন্তানের বোঝা হতে চাননি।
কিন্তু সিনজিনি যখন আমেরিকাতে প্র্যাকটিস করার সুযোগটা পেল, তখন সাথে সাথেই ও ঠিক করে নিল বাবা মাকে নিজের সাথে করে নিয়ে তবেই ও আমেরিকা যাবে, নচেত নয়। আমেরিকাতে প্র্যাকটিস করার এত বড় একটা সুযোগ আসা সত্ত্বেও মেয়েটা বাবা মাকে নিয়ে যেতে না পারলে, যদি নিজে না যায়, তাহলে ওর উজ্জ্বল ভবিষ্যতের রাস্তাতে কুড়োল বসানো হবে। এমন ভাবনা চিন্তা করেই শেষমেশ নিরঞ্জনবাবু আর জয়াদেবী দুজনেই রাজি হলেন মেয়ের সঙ্গে আমেরিকা পাড়ি দিতে। ভাগ্যক্রমে সমীরও MBA শেষ করার পর আমেরিকাতে একটা ভালো চাকরির সুযোগ পেয়েছে। ওর বাবা মা মারা গিয়েছেন বেশ কিছু আগে। এখন নিরঞ্জনবাবু, জয়াদেবী, সমীর আর সিনজিনির খুশির সংসার দেখে কারোর বোঝারই উপায় নেই কে কার বাবা মা আর কে কার শাশুড়ি। সিনজিনির যত্ন আর ভালো চিকিৎসা পেয়ে জয়াদেবী এখন রীতিমতো হেঁটে চলে ভালোভাবে বাঁচছেন। তার বেঁচে থাকার আনন্দ আর আগ্রহ অনেকটা বেড়ে গিয়েছে। নিরঞ্জনবাবু সিনজিনিকে যত দেখেন ততই ভাবেন, আহা, এমন মেয়েকে যিনি পেটে ধরেছেন, তার মতো রত্নগর্ভা আর তার মতো দুর্ভাগা জননী খুঁজলে খুবই কম পাওয়া যাবে। এখন কয়েকটা দিন ডিউটি থেকে বিরতি নিয়েছে সিনজিনি। রাত প্রায় 11টা। রাতের খাওয়ার পর্ব চুকিয়ে গল্প স্বল্প সেরে এখন যার যার ঘরে এসে ঘুমানোর সময়। সিনজিনি বিছানায় এসে বসে মোবাইলটা একটু খুলেছে। সমীর বেডরুমে ঢুকে দরজাটা বন্ধ করে এগিয়ে এলো সিনজিনির কাছে। ওর উঁচু হয়ে থাকা পেটের উপর থেকে আঁচলটা সরিয়ে একটা চুম্বন করলো সমীর। তাড়াতাড়ি বেরিয়ে আয় তো সোনা, তোর বাবা যে তোর জন্য অপেক্ষা করতে করতে একেবারে অধৈর্য হয়ে পড়েছে। সমীরের কণ্ঠে উপচে পড়ল প্রবল ছটফটানি। অত অধৈর্য হলে চলবে মশাই, আর মাত্র কটা দিন অপেক্ষা করো। দুষ্টু মিষ্টি হেসে সমীরের থুতনিটা টিপে দিয়ে বলে উঠল সিনজিনি। ল্যাম্প লাইটের মৃদু আলোয় দুজনের চোখ হারিয়ে গেল অতল এক প্রশান্তি। হঠাৎ নীরবতা ভেঙে জিজ্ঞাসা করে উঠল সিনজিনি, আচ্ছা সমীর, তুমি কি চাও, ছেলে নাকি মেয়ে? মেয়ে চাই গো সিনজিনি, একদম তোমার মতো। একরাশ আনন্দ নিয়ে সিনজিনি বলে উঠল, আমিও তাই চাই। ঘরের ভেতরের এমন খুশির মুহূর্তটি যেন আরো রঙিন হয়ে উঠল। জানলা দিয়ে চাঁদটাও খুশির জোয়ারে স্নাত হয়ে উঠল যেন।